স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনেকগুলো এক্সাইটিং ডে পার করে তোমরা হলো এখন ক্লাসে আছো, অন্য স্যারদেরও ক্লাস করেছো, আশা করি ভালোই এনজয় করছো। আসো আমরা চলে যাই আমাদের আলোচনায়। আমরা চ্যাপ্টার 3 আজকে আশা করি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়া মানে যে তুমি পড়াটা বন্ধ করে দিবা তা না, আমরা তোমাদেরকে হলো একটা বেসিক দিয়েছি। এই বেসিকের উপর দাঁড়িয়ে আশা করি তুমি এই চ্যাপ্টারে যাই কিছু শিখবা, পড়ার তো কোনো শেষ নাই, ঠিক আছে। তোমাকে আমি মনে করি আমি খুব ভালো স্ট্যান্ডার্ডের একটা বেসিক দিয়েছি। তোমরা ভিডিওগুলো বারবার দেখবা, ঠিক আছে। তাহলে তোমাদের যা যেখানে কনফিউশন ভিডিওটা দেখলেই হয়ে যাবে, তারপর পড়বা। আমি তো আছেই, ঢাকা কলেজের ক্লাসে আছি, গ্রুপে আছি, ইউটিউব চ্যানেলে আছি, সব জায়গায় আছি। সো আমাদের কমিউনিকেশন থাকবেই। হ্যাঁ, এই চ্যাপ্টার নিয়ে শেষ মানে যে এই না পড়াটাই শেষ, ঠিক আছে। তারপরে আমরা আরেক চ্যাপ্টারে যাবো, ওকে। সো এই বিষয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা নতুন নতুন কোশ্চেন রেইজ হয় তোমার মাইন্ডে, অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে। আমরা এখানে রেসপন্স করব, ওকে ফাইন। তো আসো আমরা আজকের আলোচনা চলে যাই। আমরা গতদিন পড়েছিলাম হলো কি, আমি স্লাইডে চলে যাচ্ছি। আমরা এই যে গতদিন পড়েছিলাম হলো অবস্থান্তর মৌলসমূহের বর্ণ আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, ঠিক আছে। এই যে এটা আমি জাস্ট 2 মিনিট একটু রিভিউ করে নেই, তারপর তোমাদের শুনবো। গতদিন তোমরা অনেকে বলেছিলে যে একটু টাফ লাগছে, আর একটু পড়ে তারপর কোশ্চেন করবা। সো আমি ওই 2 মিনিট একটু রিভিউ করবো এটা পুরোটুকু, তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আজকে আনসার করবো, তারপর আমরা আজকের পাঠে চলে যাব এবং আশা করি চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আসো, ধরো আমাদের এখানে এই যে আয়রন আছে, আয়রন ধরো আয়রন হেক্সাসায়ানোফেরেট, যদি আমরা এটা বলি FeCN6 4- যদি আমরা ওই কমপ্লেক্সটা বিবেচনা করি, তাহলে আয়রনের সাথে লিগ্যান্ড হিসেবে আছে কে CN, ওকে। তাহলে তুমি খেয়াল করো, আয়রন Fe2 তোমার লেখা আছে কি, দেখো ধাতু এবং লিগ্যান্ড যখন অসীম দূরত্ব থাকে, আমরা জানি যখন দুইটা রাসায়নিক সত্তা অসীম দূরত্ব থাকে তাদের মধ্যে কোনো ধরনের আকর্ষণও থাকে না, বিকর্ষণও থাকে না, তখন আয়রনের যে 5টা ডি অরবিটাল, ঠিক আছে, আয়রন 2+ যদি তুমি জারণ মান হিসাব করো তাহলে হলো Fe6, ঠিক আছে। Fe হলো 2+ যদি তুমি ধরো তাহলে ডি অরবিটাল হবে 3d6। তাহলে তুমি যদি লিখো 5টাতে একটা একটা করে দিলা, একটাতে হবে 2টা ইলেকট্রন, সেটাই আমরা দিয়েছি, দেখো স্লাইডে দেখানো আছে। তো এই অবস্থায় যেহেতু লিগ্যান্ড এবং ধাতু অসীম দূরত্বে আছে, ওদের মধ্যে কোনো প্রকারের আকর্ষণও নাই, বিকর্ষণও নাই, ক্লিয়ার, ওকে। এখন আসো, যদি আকর্ষণ এবং বিকর্ষণ না থাকে তাহলে ডি অরবিটাল নর্মালি যে তাদের 5টা ডি অরবিটাল, ওদের এনার্জি একই থাকবে। এই অবস্থাটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। যদি একাধিক অরবিটালের এনার্জি সমান হয় তখন সেই অবস্থাটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। তাহলে Fe2+ এবং হলো CN- যখন অসীম দূরত্বে আছে তখন এদের মধ্যে কোনো প্রকার আকর্ষণও নাই, বিকর্ষণও নাই, তখন ধাতুর ডি অরবিটালগুলো ডিজেনারেট অবস্থায় থাকে, ক্লিয়ার, এটা আমরা বলেছি, ওকে। এখন আসো, ধরো লিগ্যান্ড একটু কাছে আসলো ধাতুর, তখন আকর্ষণ বা বিকর্ষণের মতো অবস্থা সৃষ্টি হলো, এতটুকু কাছে আসছে, ঠিক আছে। এবং এই যে 5টা ডি অরবিটাল থেকে লিগ্যান্ডের দূরত্ব সমান, 5টা ডি অরবিটাল থেকে লিগ্যান্ডের দূরত্ব সমান, তাহলে এনার্জি বাড়বে কিন্তু ডি অরবিটালের ডিজেনারেসি নষ্ট হবে না। তুমি দেখো মিডলের যে অবস্থাটা, ওই যে দেখো লিখেছি, ধাতুর 5টি ডি অরবিটাল লিগ্যান্ড যখন সম দূরত্বে থাকে, হ্যাঁ, যখন একই দূরত্বে থাকে তখন কি হবে, ডিজেনারেসি নষ্ট হবে না, বাট এনার্জি একটু বেড়ে যাবে। দেখো স্থিতিশক্তি একটু বেড়ে গেছে, ঠিক আছে, ওকে। এরপর যখন লিগ্যান্ড আসবে ধাতুর ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন গঠন করতে, তখন দেখো সায়ানো লিগ্যান্ড একটা শক্তিশালী লিগ্যান্ড, আমরা বলেছি যেহেতু এখানে কার্বন আছে, নাইট্রোজেন আছে, আমরা এগুলো আগের লেকচারগুলোতে বলেছি। সায়ানো লিগ্যান্ড একটা শক্তিশালী লিগ্যান্ড। এই শক্তিশালী লিগ্যান্ড কি করতে পারে, অযুগ্ম ইলেকট্রনগুলোকে যুগ্ম অবস্থায় করতে পারে। এই জন্য দেখো 6টা ইলেকট্রন হলো 3টা ডি অরবিটালে অকুপাই হয়েছে, 3টা ডি অরবিটালের মধ্যে ওরা কি করেছে, অবস্থান নিয়েছে। তাহলে নিচে যে 3টা ডি অরবিটাল, উপরে 2টা ডি অরবিটাল, নিচে 3টা ডি অরবিটালকে আমরা বলেছিলাম T2g সেট, আর উপরে 2টা ডি অরবিটালকে আমরা বলেছি EG সেট, ক্লিয়ার, ওকে। এখন কোশ্চেন হলো, যেমন এই যে গ্রুপে আমি গতদিন খুব কোশ্চেন পাচ্ছি যে নিচের 3টার এনার্জি কেন কমে গেল, উপরের 2টার এনার্জি কেন বেড়ে গেল। আমি কোশ্চেনটার আনসার দিয়েছি, লেকচারটা শুনলেই পাবা, আবারও বলে দিচ্ছি। নিচের যে 3টা ডি অরবিটাল DXY, DYZ, DZX, এগুলো হলো অক্ষদ্বয়ের মাঝখান দিয়ে আছে, ইন বিটুইন দ্য অ্যাক্সেস। সো লিগ্যান্ড যখন আসে ওদের সাথে বিকর্ষণটা কম হয়, আর উপরের যে 2টা ডি অরবিটাল DX2, Y2, ওই 2টা ডি অরবিটাল হলো অক্ষ বরাবর থাকে, লিগ্যান্ডও আসে অক্ষ বরাবর একই পথে। ধরো আমি যেই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তুমি ঠিক সেম লাইন বরাবর গাড়ি চালিয়ে আসছো, তাহলে 2টা গাড়ি কি হবে, মুখোমুখি সংঘর্ষ হবে। এই উপরের যে 2টা ডি অরবিটাল DX2, Y2 এবং DZ2, ওখানে ওরা অরবিটালগুলো যে অক্ষ বরাবর আছে, লিগ্যান্ডও সেই অক্ষ বরাবর আসছে, সো ওদের সাথে বিকর্ষণ বেশি, সো ওদের এনার্জি বেড়ে গিয়েছে। আর আমরা যদি দুইজন রাস্তার 2 সাইড দিয়ে গাড়ি চালিয়ে যাই, আমি আমার বাম সাইডে আছি, তুমি তোমার বাম সাইডে আছো, তাহলে কোনো প্রকার সংঘর্ষ হবে না,
ঠিক আছে, ওই যে নিচের গুলা যেটা অক্ষদ্বয়ের মাঝখান দিয়ে আছে, একটা সাইডে আছে, অক্ষ বরাবর নাই, সো ওখানে বিকর্ষণ কম। ক্লিয়ার? সেই জন্য কমে গিয়েছে। এখন খেয়াল করো, আমরা যদি বাইরে থেকে লাইট, যেমন আমাদের চারপাশে লাইট আছে, লাইট যদি সাপ্লাই দেই, এই লাইট এনার্জির কিছু অংশ শোষণ করে T2G সেটে যে 6টা ইলেকট্রন আছে ওর মধ্যে একটা ধরো জাম্প করে ইজি সেটে চলে গেল। ওকে, তাহলে এখন কি হলো, T2G সেট থেকে একটা ইলেকট্রন ইজি সেটে চলে গিয়েছে। হ্যাঁ, ওকে, এখন কিন্তু আর ডিজেনারেট অবস্থায় নাই। খেয়াল করো, এখন 5টা ডি অরবিটাল 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এটাকে আমরা বলি স্প্লিট হয়ে গিয়েছে, বিভক্ত হয়ে গিয়েছে। এই জন্য এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। ক্লিয়ার? এখন আর 5টা ডি অরবিটালের এনার্জি একই লেভেলে নাই, একই শক্তি স্তরে নাই, এটা নন ডিজেনারেট অবস্থায় চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এরপর কি বললাম, দৃশ্যমান আলোর একটা অংশ শোষণ করে T2G সেট থেকে একটা ইলেকট্রন ইজি সেটে গিয়েছে। ঠিক আছে, কখন এই ঘটনাটা ঘটবে, যদি ইজি সেটে কোনো ফাঁকা অরবিটাল থাকে তখনই এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার? ইজি সেট যদি ফাঁকা থাকে, একটা ইলেকট্রন ওখানে যদি পৌঁছাতে পারে, গিয়ে যেন থাকতে পারে, সেরকম অবস্থা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি ইজি সেট টোটালি ফাঁকা, 2টা অরবিটাল, ওখানে 4টা ইলেকট্রন থাকতে পারে, বাট একটাও ইলেকট্রন নাই, সো এটা ফাঁকা। এখন T2G সেট থেকে ইলেকট্রন জাম্প করে ইজি সেটে চলে যেতে পারে। এখন আমরা তো বলেছি, আমরা যখন ছাদে যাই, ধরো তোমার গার্লফ্রেন্ড পাশের বাসায় থাকে, তুমি গার্লফ্রেন্ডকে দেখতে তুমি একটু ছাদে উঠলা, ছাদে উঠে আমরা থেকে এমন সিদ্ধান্ত নিয়ে নেই যে জীবনে ছাদে উঠেছি, আজীবন গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েই থাকবো, আর নামবো না, বাসায় আর যাবো না। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ একটু পরে ঝড় বৃষ্টি নামবে, বজ্রপাত হতে পারে, তোমায় মারাই যেতে পারো। সো ওখানে স্টেবল না। কোথায় স্টেবল? তুমি তোমার বাসায়, তোমার গার্লফ্রেন্ডের বাসায়। ঠিক আছে, সো দুইজনই আবার নিচে চলে যায়। এখানেও তাই, ইলেকট্রনটা T2G সেট থেকে ইজি সেটে জাম্প করে চলে গেল, যখনই কথাবার্তা শেষ আবার একটু পরে নেমে আসবে, কারণ ওখানে স্থিতিশীল না। যখনই নেমে আসবে, আমরা তো জানি নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায় শক্তি শোষণ ঘটে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। ঠিক আছে, তো যখন ইজি সেট থেকে আবার T2G সেটে আসবে, তখন ইলেকট্রন যখন নিচের এনার্জি লেভেলে চলে আসবে, তখন একটা শক্তি বিকিরণ করবে। এই বিকিরিত শক্তিটাকে আমরা একটা বর্ণ আকারে দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? অবস্থান্তর মৌলগুলো বর্ণ প্রদর্শন করে। কেন? তাদের মধ্যে DD অবস্থান্তর ঘটে। ঠিক আছে, এই যে T2G সেট থেকে ইলেকট্রন জাম্প করে ইজি সেটে চলে গেল, T2G সেট এক প্রকারের ডি অরবিটাল, ইজি সেট আরেক প্রকারের ডি অরবিটাল, এইটাকে বলা হয় DD অবস্থান্তর। ইলেকট্রন এক সেট থেকে আরেক সেটে জাম্প করে, এটাকে বলা হয় DD অবস্থান্তর। হ্যাঁ, যত অজৈব যৌগ আছে এগুলো যখন বর্ণ প্রদর্শন করে তখন তুমি খুঁজবা, দেখবা কারণটা হলো ওই ডি অরবিটালের মধ্যে নিহিত DD অবস্থান্তরের জন্য। তাহলে আমি যদি তোমাকে সিম্পলি জিজ্ঞাসা করি যে অবস্থান্তর মৌলের সময় বর্ণ প্রদর্শন করে কেন, তুমি বলবা ওখানে DD অবস্থান্তর সম্ভব। ক্লিয়ার? আর জৈব যৌগ যখন বর্ণ প্রদর্শন করে তখন কিন্তু অনুরণন, ওখানে কোনো ডি অরবিটাল না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? দুইটা জগৎ, দুইটা আলাদা। আবার বলছি, যখন অজৈব যৌগ বর্ণ প্রদর্শন করবে তখন তুমি বুঝবা এটা হলো DD অবস্থান্তর, মোস্ট অফ দ্য কেস, বেশিরভাগ কেসেই। ঠিক আছে, আর জৈব যৌগ যখন বর্ণ প্রদর্শন করবে, যেমন আমরা ফেনফথেলিন নিয়ে কথা বলি, অথবা ডাই, এই যে ধরো আমি যে পাঞ্জাবিটা পরেছি এখানে অনেক কালার, এখানে কোনো হলো আমরা কি দিয়েছি, ধরো অর্গানিক ডাই ইউজ করেছি। ঠিক আছে, জৈব যৌগ, এখানে হলো তোমার অনুরণন। ঠিক আছে, অনুরণনের জন্য বর্ণ প্রদর্শন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, তোমাকে আরেকটা কথা বলতে হবে, কখন এই ধরনের DD অবস্থান্তর সম্ভব। যেমন জিঙ্কের যৌগগুলো হলো তোমার বর্ণ প্রদর্শন করে না। ঠিক আছে, জিঙ্ক 2+ তুমি যদি ধরো, ওদের ডি অরবিটাল ফিল আপ, 5টা ডি অরবিটাল 10টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাহলে T2G সেট থেকে ইলেকট্রন জাম্প করে যে ইজি সেটে উঠবে, সেই ফাঁকা জায়গা নাই, তাহলে ওখানে আর তোমার DD অবস্থান্তর সম্ভব নয়। ঠিক আছে, এই জন্য তুমি ও যৌগগুলো কি রঙিন না, বর্ণহীন বা সাদা পাবা। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, ওর মধ্যে কোনো ডি অরবিটালই নাই, সো ওরা বর্ণ প্রদর্শন করতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? মোদ্দা কথা হলো অবস্থান্তর মৌলগুলো যে বর্ণ প্রদর্শন করে ওর পেছনে মূল কারণ হলো DD অবস্থান্তর। ক্লিয়ার? এই DD অবস্থান্তর যেখানে সম্ভব সেখানে এ বর্ণ প্রদর্শন করবে। দৃশ্যমান আলোর একটা অংশ শোষণ করে T2G সেট থেকে ইজি সেটে যাবে, ওখানে যেহেতু স্টেবল না, একটু পরে এসে আবার ব্যাক করবে। ব্যাক করলে হলো যে শক্তি বিকিরণ করবে সেটাকে আমরা একটা নির্দিষ্ট বর্ণ আকারে দেখতে পাই। ক্লিয়ার? এই হলো ব্যাখ্যা। এখন আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আমার নলেজ মতো। ওকে, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, আর না হয় আমি আমার লেকচারে চলে যাব। হ্যাঁ, স্যার T2G সেট এবং ইজি সেট আর ফুল ফর্ম কি? আমি তো গতদিন বলেছি ফুল ফর্ম গত লেকচারে পেয়ে যাবা, এটা না, আমি কালার সম্পর্কে দেখতে চাই। আমি গতদিন বলেছি টি দিয়ে ট্রিপলি, জি দিয়ে জিরাট, জিরাট মানে ম্যাচিং, 2 দিয়ে হলো সিমিলারিটি একটু কম, ম্যাচিং বা সিমেট্রি একটু কম, এগুলো বলেছি গতদিন। লেকচারে আছে, তার মানে লেকচারটা ফলো করো নাই, আবার করতে হবে লেকচারটা। ওকে, আবার দেখো,
ওকে, কি চতুর্যোজ্য আর সমযোজ্যতা মানে কি? আরে বাবা, বর্ণেরটা আমি তো কালার এটা শুনতে পাচ্ছি, অন্য বিষয়ে অন্যখানে আনসার দিব। এখানে শুধু বর্ণ বিষয়ক কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে ওটা বলো। হ্যাঁ, আচ্ছা, চতুর্যোজ্যতা আর সমযোজ্যতা মানে কি? চতুর্যোজ্যতা মানে হলো একটা যে মৌলটা নিয়ে কথা বলছো ওর যোজনী জয়ী, আর সমযোজ্যতা মানে হলো তুমি দুইটা মৌল নিয়ে কথা বলছো, দুইটার যোজনী সেম, সেটাই বোঝাচ্ছে, অথবা দুইটা ইলেকট্রন বিন্যাস সেম, এরকম হতে পারে। আচ্ছা স্যার, আপনি তো লিগ্যান্ড দিয়ে ব্যাখ্যা দিলেন যে এখানে শক্তিশালী লিগ্যান্ড অক্ষ বরাবর আসে, তারপর ইলেকট্রন জাম্পের ফলে বিকিরণ অবস্থা হয়। আচ্ছা স্যার, লিগ্যান্ড বাদ দিয়ে, না, লিগ্যান্ড বাদ দিয়ে এরকম ব্যাখ্যা আসবে না, কারণ তোমার কাছে মনে হচ্ছে একটা ধাতু, কিন্তু তুমি যখন ওকে দিবা, ও কিন্তু ধরো এই যে আয়রনের কথা ধরো, হ্যাঁ, আয়রন কিন্তু ময়েশ্চারের সাথেও যুক্ত হয়ে যায়। ময়েশ্চার মানে পানি, ওখানে পানি লিগ্যান্ড হিসেবে কাজ করে। আমাকে সায়ানো না দিলে পানি ওখানে লিগ্যান্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা যৌগ বলছি, অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন, তার মানে বোঝাই যাচ্ছে মৌলের সঙ্গে আরো অন্য কিছু আছে। আমরা তো যৌগ নিয়ে কথা বলছি, ঠিক আছে। সো তোমার লিগ্যান্ড থাকবেই, এটা তুমি সায়ানো হোক, পানি অ্যাকুয়া হোক, অ্যামিন হোক, যেটাই থাকুক একটা লিগ্যান্ড থাকবে। ওকে স্যার, ডিজেনারেটের কাজটা কি? ডিজেনারেটের কোনো কাজ নাই। তোমরা ধরো পাঁচ ভাই সমান পরিমাণ টাকা আছে, তাহলে তোমরা বলতে পারো আমাদের সবার টাকা ডিজেনারেট, কিন্তু 5 জনের মধ্যে 2 জনের টাকা অনেক বেশি, তাহলে ওখানে নন ডিজেনারেসি। হ্যাঁ, কোনো কাজ না, একটা অবস্থা, সেই অবস্থাটাকে আমরা বলছি ডিজেনারেট। বাট নন ডিজেনারেসি না হলে কালার আসবে না। ওই যে নন ডিজেনারেসি কখন হয়? যখন লিগ্যান্ড আসে ওর কাছে। ওকে, HG এর মার্কারি এর কম্পাউন্ডগুলো কালারফুল হয় কেন? মোস্টলি ডি অরবিটাল, তুমি খুঁজে নিও, আমি তো বলেই দিলাম যে ম্যাক্সিমাম কেজে তুমি পাবা ডি অরবিটাল, দেখবা ডি অরবিটাল জড়িত, ঠিক আছে, যদি অজৈব যৌগ হয়, আর জৈব যৌগ হলে অনুরণন। ঠিক আছে, আমরা তাহলে আর তেমন কোনো কোশ্চেন পাচ্ছি না, তোমাদের সবগুলোই দেওয়া আছে। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আসো আমরা স্লাইডে চলে যাই। আজকে আমরা শিখবো কার্যকর নিউক্লিয়ার চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে আমরা শুরু করব। খুবই ইম্পর্টেন্ট টপিক দিয়ে আজকে আমি ক্লাস এবং চ্যাপ্টার শেষ করবো। এগুলো গতদিন ছিল, এগুলো সব পেরেছো। আমি বলেছি সায়ানো লিগ্যান্ড আর একুয়া লিগ্যান্ড দুইটার বর্ণ ভিন্ন হয় কেন? কারণ হলো ওই যে ডেল্টা ই যে পার্থক্য, T2G সেট এবং EG সেটের মধ্যে পার্থক্যটা দুই লিগ্যান্ডের জন্য দুই রকম হয়। সো শোষণকৃত এনার্জির মান ভিন্ন, বিকিরণকৃত এনার্জির মানও ভিন্ন। যদি বিকিরণকৃত এনার্জির মান ভিন্ন হয়, বর্ণও ভিন্ন হবে। ঠিক আছে, আমরা এটা বলেছি। ওকে ফাইন, এই যে আজকে আমরা হলো এখান থেকে শুরু করব। হ্যাঁ, ওকে, কার্যকর নিউক্লিয়াস চার্জ ভালো করে সবাই শোনো। যদি এখানেও কোনো কোশ্চেন থাকে, আমি অনেকগুলো স্লাইড এটা নিয়েই দিব, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারবা, আমি ক্লাস শেষে আবার 2 মিনিট শুনবো। ঠিক আছে, ওকে, তাহলে আসো, কার্যকর নিউক্লিয়াস চার্জ কি? কোনো পরমাণুর যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, আমরা জানি ইলেকট্রনগুলো, ধরো সোডিয়ামের 10টা ইলেকট্রন, 10টাই এক জায়গায় থাকে না। ধরো তোমরা একটা বাসায় 10 জন মানুষ আসে, 10 জন মানুষই একটা খাটে ঘুমায় না, একটা রুমে থাকে না, নানান রুমে থাকে। সেই ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে তোমরা জানো, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 10টা গেল, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন, এই যে 11টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সর্বশেষ স্তরটাকে আমরা বলি যোজ্যতা স্তর। হ্যাঁ, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস কি পরিমাণ আকর্ষণ করবে, ঠিক আছে, তার গাণিতিক পরিমাপই হলো তোমার কার্যকর নিউক্লিয়ার চার্জ। অথবা তুমি এটাকে এরকম করতে, এটা হলো মুদ্রা কথায়। এখন আমরা যে শুধু যোজ্যতা স্তরের জন্য হিসাব করতে পারি কার্যকর নিউক্লিয়ার চার্জ, তা না, তুমি যে কোনো শক্তি স্তরের জন্য হিসাব করতে পারো। তাহলে তুমি এরকম বলতে পারো, যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের কি পরিমাণ আকর্ষণ, তার গাণিতিক পরিমাপই হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ। আবার তুমি এটাকে অন্যভাবে বলতে পারো, হ্যাঁ, শুধু তুমি শক্তি স্তর কেন, এটাকে অরবিটালও বলতে পারো। যে কোনো অরবিটালের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কি পরিমাণ আকর্ষণ, তার গাণিতিক পরিমাপই হলো কার্যকর নিউক্লিয়াস চার্জ। ঠিক আছে, তাহলে আমরা হলো বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রনকে বিবেচনা করতে পারি, বিভিন্ন অরবিটালের ইলেকট্রনকে বিবেচনা করতে পারি। যেহেতু আমরা জানি নিউক্লিয়াসে হলো প্রোটন থাকে, পজিটিভ চার্জ থাকে, আর ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট। সো নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখন কোন শক্তি স্তরের ইলেকট্রনকে কি পরিমাণ আকর্ষণ করছে, অথবা কোন অরবিটালের ইলেকট্রনকে কি পরিমাণ আকর্ষণ করছে, তার গাণিতিক পরিমাপই হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ। ওকে, তাহলে কোন একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস কি পরিমাণ আকর্ষণ করছে, এটা আমরা গাণিতিকভাবে পরিমাপ করতে পারি। ঠিক আছে, সেটাই হলো আমাদের কার্যকর নিউক্লিয়ার চার্জ। ইংলিশে আমরা বলি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা জেড ইফেক্টিভ EFF অথবা জেড স্টার দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন আসো, ইকুয়েশনটা কি দেখো, স্লাইডে লিখে আছে, জেড ইফেক্টিভ ইকুয়ালস জেড মাইনাস সিগমা। এই সিগমাটা হলো আমাদের
সিগমাটাকে, বা জেড কি, জেড হলো আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, কোনো একটা পরমাণুর মধ্যে কয়টা প্রোটন আছে সেই সংখ্যাটা। আর সিগমাটা কি, সিগমাটা হলো আমাদের, তুমি বলতে পারো শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং ধ্রুবক, অথবা বলতে পারো স্ক্রিনিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং ধ্রুবক, অথবা বলতে পারো বাংলায় যদি বলো তাহলে বলতে পারো আচ্ছাদনী ধ্রুবক। হ্যাঁ, আচ্ছাদনী ধ্রুবক মানে কাভার করে রাখাটা। আচ্ছাদন তো বুঝোই, শিল্ডিং করা, কাভার করা, পর্দা দেওয়া, এটা। ওকে, এখন আসো এই শিল্ডিং ধ্রুবকের মান, সিগমা এর মান যখন আমরা ক্যালকুলেশন করব, বিভিন্ন অরবিটালের ইলেকট্রনের জন্য বিভিন্ন রকম হয়। ঠিক আছে, আবার বলছি, বিভিন্ন অরবিটালের ইলেকট্রনের জন্য বিভিন্ন রকম হয়। যদি ইলেকট্রনটা, আমি যে ইলেকট্রনটা বিবেচনা করছি সেটা যদি এস অথবা পি অরবিটালে থাকে, তাহলে শিল্ডিং যে ধ্রুবক, সেই ধ্রুবকের মান হবে, ধরো আমি লিখলাম এনএস অরবিটালের জন্য, এনএস অরবিটালের জন্য একটা ধরো সোডিয়ামের কথা ধরি অথবা ক্যালসিয়ামের কথা ধরি। হ্যাঁ, ক্যালসিয়ামের সর্বশেষ স্তরে হলো 2টা ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমি বিবেচনা করলাম একটা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন তো থেকে গেল, সেই ইলেকট্রনের জন্য প্রতিটার জন্য হবে 0.35। 0.35 আমরা কি লিখেছি? ফর ইচ আদার ইলেকট্রন অফ কনসিডার্ড শেল, এনতম শেল, হাইয়েস্ট শেল যেটা আর কি, সেটার জন্য। হ্যাঁ, আমি যেটাকে বিবেচনা করব সেটা বাদ দিয়ে অন্য ইলেকট্রনের জন্য আমি যখন ক্যালকুলেশন করব তখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে আমি সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটাকে বিবেচনা করব, ওকে বাদ দিয়ে আমি দেখব ওই শক্তি স্তরে আর কোনো ইলেকট্রন আছে কিনা, অথবা ওই অরবিটালে আর কোনো ইলেকট্রন আছে কিনা। ওই অন্য সকল ইলেকট্রনের জন্য প্রতিটার জন্য হবে 0.35। ক্লিয়ার? ওকে, তারপর তাহলে আমি যদি সর্বশেষটাকে ধরি n, তাহলে তার ভিতরেরটা হবে n-1, তারও ভিতরেরটা হবে n-2, তারও ভিতরেরটা হবে n-3, তারও ভিতরেরটা হবে n-4। ঠিক আছে, তো আমরা এতগুলো বিবেচনা করব না। n-1, n-2 থেকে ভিতরে যতগুলো শক্তি স্তর আছে সবগুলোর জন্যই শিল্ডিং কনস্ট্যান্টের মান হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে 3 প্রকারের মান দেখলাম আমরা। এস অথবা পি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, তোমাকে যদি হলো, আমি যদি ইলেকট্রনটা ধরো 3s এ আছে, ধরো 3s এ 2টা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের কথা ধরো, ম্যাগনেসিয়ামে 3s এ 2টা ইলেকট্রন আছে, তাহলে একটাকে আমি বিবেচনা করলাম, ওখানে আরেকটা রয়ে গেছে, সেটার জন্য হবে 0.35। ওকে, আচ্ছা, তারপরে আবার আসো তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরটা হলো n-1। দ্বিতীয় শক্তি স্তরের জন্য হবে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হবে 0.85। তাহলে 8টা ইলেকট্রন যেহেতু আছে ম্যাগনেসিয়ামে, তাহলে 8 × 0.85 এভাবে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আর প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে 2 × হলো 1, প্রত্যেকটার জন্য 1। ঠিক আছে, এভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি শিখলাম? এস অথবা পি অরবিটালে যদি ইলেকট্রন থাকে, এস শেলের জন্য হবে 0.35 প্রত্যেকটা ইলেকট্রনের জন্য, n-1 শেলের প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হবে 0.85, n-2 থেকে শুরু করে ভিতরে যতগুলো অরবিটাল থাকবে সবগুলোর জন্যই প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হবে 1। ঠিক আছে, এভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? আর ডি এবং এফ এর জন্য হলো রুলটা একটু আলাদা, এই যে আমি পরের স্লাইডে চলে গেলাম। ঠিক আছে, ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তাহলে ওই যে ডি এবং এফ অরবিটালের একটা বিবেচনা, ধরো 10টা ইলেকট্রন আছে, তাহলে একটা বাদ দাও, বাকি 9টার প্রত্যেকটার জন্য হবে 0.35। আর ওখানে n-1, n-2 বিবেচনার দরকার নাই, ওই ডি অরবিটাল বাদে বাকি যতগুলো ইলেকট্রন আছে সবগুলোর জন্য হবে 1। ক্লিয়ার? আমি এই যে কথাগুলো বললাম স্লাইডে তো দেখালাম, এখন তোমার কাছে ক্লিয়ার হবে যখন আমি ক্যালকুলেশন করবো। আসো বোর্ডে চলে যাই, আমরা এখন ক্যালকুলেশন করি। এই যে একটা স্লাইড দেখালাম, দেখো কোশ্চেনটা একটু দেখে নাও। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন দিলাম তোমাকে যে নাইট্রোজেনের 2p অরবিটালের ইলেকট্রনের জন্য কার্যকর নিউক্লিয়ার চার্জ নির্ণয় করো। আবার বলছি, নাইট্রোজেনের 2p অরবিটালের ইলেকট্রনের জন্য একটু দেখে নাও, এটা খুবই সিম্পল, আমি এখান থেকে ক্লিয়ার করে দেই, বোর্ডে লিখাচ্ছে এটা আরো ক্লিয়ার, তারপর দরকার হলে বোর্ডে যাবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে তুমি প্রথম নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা লিখবা 1s2 2s2 2p3। এই ব্র্যাকেট দিতেই হবে এমন কোনো কথা নাই, ব্র্যাকেট আমি দিয়েছি তোমার সুবিধার্থে, ইলেকট্রন বিন্যাসে কিন্তু আমরা ব্র্যাকেট ইউজ করি না, তোমার সুবিধার্থে দিলাম আমি। হ্যাঁ, যে আমি 2টা শক্তি আলাদা করে ফেললাম। এখানে দেখো দ্বিতীয় যে আছে 2s2 2p3, দ্বিতীয় অংশ যেটা, সেখানে বুঝতেই পারছো n এর মান হলো 2। তাহলে আমাদের এখানে 2টা শক্তি স্তর আছে, একটা হলো n আর একটা হলো n-1। n মানে হলো n এর মান 2। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তুমি দেখো, আমার কোশ্চেনে বলেছে 2p অরবিটাল, 2p অরবিটালে 3টা ইলেকট্রন আছে, আর দ্বিতীয় শক্তি স্তরে আমার এখানে আছে 5টা ইলেকট্রন। একটা আমি বিবেচনা করেছি, বাকি যে 4টা রয়ে গেছে সেই জন্য আমি লিখেছি 0.35 × 4। বুঝতে পেরেছো? 0.35 × 4 প্লাস, এবার আসো n-1 মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, তাহলে 2 × 0.85, তাহলে আমি আচ্ছাদনী ধ্রুবক সিগমা ইকুয়ালস পেয়ে গেছি 3.1। ঠিক আছে, এখন আমার সূত্রতে বসিয়ে দাও। সূত্র কি ছিল? z স্টার ইকুয়ালস z মাইনাস সিগমা
নাইট্রোজেনের জন্য জেড এর মান হলো 7, ওই যে ব্র্যাকেটে লিখেই আছে n7, তাহলে 7 মাইনাস 3.1 ইকুয়াল টু হলো 3.90। ক্লিয়ার? পেয়ে গিয়েছো, দেখো খুবই ইজি। তারপরে যদি তুমি সিলিকনের 3p অরবিটালের ইলেকট্রনের জন্য কার্যকর নিউক্লিয়ার চার্জ নির্ণয় করো, এখন আসো এটাও আমরা দেখিয়ে দিই, খুব ইজি। খেয়াল করো, সিলিকনের ইলেকট্রন বিন্যাস লিখলা, এখানে তুমি 3টা শক্তি স্তর পেয়েছো, 1s2 2s2 2p6 3s2 3p2। ঠিক আছে, তাহলে তৃতীয় শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, আমি বিবেচনা করেছি একটা, আরও 3টা রয়ে গেছে, তাহলে 3 × 0.35 প্লাস, এবার দ্বিতীয় শক্তি স্তরে চলে আসো, ওখানে 8টা ইলেকট্রন আছে, 8 × 0.85। এবার প্রথম শক্তি স্তরে চলে আসো, 1 × 2টা ইলেকট্রন আছে 2, তাহলে সবগুলো গুণ এবং যোগ করলে তুমি কত পাবা? 9.85। এখন সিলিকনের জন্য জেড ইকুয়ালস কত? 14, তাহলে 14 মাইনাস 9.85 4.15। ক্লিয়ার? একদম সিম্পল। ওকে, এবার আসো এই যে এটা একটু আমি ক্যালকুলেশন করবো এখন। ঠিক আছে, তোমাকে দেখো এই যে আমি এটা শিখালাম, এটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এটাতে আসো, Na প্লাস Ne10 নিয়ন 10 আর হলো ফ্লোরিন 9 F মাইনাস। খেয়াল করো কি কি দিয়েছি, সোডিয়াম প্লাস নিয়ন 10 F মাইনাস, এদের জন্য কার্যকর নিউক্লিয়াস চার্জ নির্ণয় করো। ঠিক আছে, তোমাকে এগুলোর জন্য কার্যকর নিউক্লিয়াস, প্রত্যেকটার মধ্যেই কিন্তু দেখো 10টা করে ইলেকট্রন আছে। আমরা জানি সোডিয়ামে 11টা ইলেকট্রন, কিন্তু সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন চলে গিয়েছে, এখন ইলেকট্রন আছে কয়টা? 10টা। নিয়নে 10টা ইলেকট্রন আছে, আর F মাইনাস, F-এ আমরা জানি 9টা ইলেকট্রন আছে, আর একটা সে গ্রহণ করেছে, সো এখন এখানেও 10টা ইলেকট্রন আছে। তাহলে 10টা ইলেকট্রন আছে, এরকম 3টা জিনিসকে আমরা বিবেচনায় নিয়ে যদি বলি কার আকার বা ব্যাসার্ধ বড় এবং ছোট, তাহলে কি করে আমরা নির্ণয় করব? সেই জন্য কিন্তু তোমাকে জানতে হবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কত প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, ওকে, তাহলে সিগমা বের করে ফেলো। তুমি দেখো Na প্লাসের জন্য যদি তুমি বিবেচনা করো, Na প্লাস, দেখো আমি কালার দিয়ে মার্ক করে দিয়েছি, কোন কালারের জন্য কোনটা আসছে সেটা তুমি বুঝতে পারবা। তাহলে ইয়েলো কালার যেটা আছে, দেখো সেকেন্ড এনার্জি লেভেল যেটা বা দ্বিতীয় শক্তি স্তর যেটা, এখানে হলো Na প্লাসে দেখো তোমার ইলেকট্রন আছে কয়টা? 8টা। এর মধ্যে একটা বাদ দাও, তাহলে আমার বিবেচিত ইলেকট্রন বাদে ওখানে আরো 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টার জন্য আমরা লিখবো 0.35 × 7। ক্লিয়ার? কেন 7 লিখলাম? কারণ দ্বিতীয় শক্তি স্তরে ওই যে NS শেলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, আমি বিবেচনা করছি একটা, বাকি 7টার জন্য আমাকে লিখতে হবে 7 × 0.35 প্লাস, এবার আসো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা, তাহলে 2 × 0.85, তাহলে কত বাবা? 4.15 পেয়ে গেলা। ঠিক আছে, এখন ওই যে ইকুয়েশনে বসিয়ে দাও, জেড ইফেক্টিভ ইকুয়ালস বা জেড স্টার ইকুয়ালস জেড মাইনাস সিগমা, বসিয়ে দাও। সোডিয়ামের জন্য প্রোটন সংখ্যা কত? 11, 11 মাইনাস 4.15 ইকুয়াল টু তুমি কে পেয়ে গেলে কত? 6.85। ঠিক আছে, আমরা আগে মানটা করি, তারপর পাশেরগুলো দেখবো, আগে মানটা বের করি প্রত্যেকটার জন্য। নিয়নের জন্য যদি তুমি মানটা বের করো, নিয়নের জন্য জেড এর মান হলো 10, প্রোটন সংখ্যা 10। ঠিক আছে, তাহলে জেড মানে হলো 10 মাইনাস 4.15, রেজাল্ট কত পেলাম? 5.85। ঠিক আছে, ফ্লোরিনের জন্য জেড এর মান হলো 9, তাহলে 9 মাইনাস 4.15, প্রত্যেকটা যেহেতু 10টা ইলেকট্রন আছে, প্রত্যেকটার জন্য সিগমা ভ্যালু সেম, কিন্তু জেড এর মান প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। ঠিক আছে, সেজন্য হলো আমাদের জেড ইফেক্টিভ বা জেড স্টার যেটাই বলো, অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভিন্ন ভিন্ন হয়েছে, 6.85, 5.85, 4.85। তাহলে আমরা কি দেখলাম? 3টার মধ্যেই 10টা করে ইলেকট্রন আছে, কিন্তু খেয়াল করো এদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যালু পেলাম। সোডিয়াম প্লাসে হলো 6.85, নিয়নে হলো 5.85, ফ্লোরাইড আয়নে হলো 4.85। ঠিক আছে, তাহলে কোথায় সবচেয়ে বেশি? 6.85 হলো বেশি, যেটা সোডিয়াম প্লাসের মধ্যে। ঠিক আছে, এই বেশি মানে কি? সর্বশেষ ইলেকট্রনটাকে নিউক্লিয়াস খুব বেশি টেনে ধরে রাখছে। তাহলে সর্বশেষ ইলেকট্রনকে যদি নিউক্লিয়াস খুব বেশি টেনে নেয়, তখন আর এটা প্রসারিত হতে পারে না, ডিফিউজ হতে পারে না, এক্সটেন্ডেড হতে পারে না। ঠিক আছে, এটা প্রসারিত হতে পারে না, তখন যেহেতু চেপে থাকে নিউক্লিয়াসের দিকে, ওর আকারে কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদিও 3টা রাসায়নিক সত্তার মধ্যে প্রত্যেকটাতেই 10টা করে ইলেকট্রন আছে, কিন্তু এদের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভিন্ন। সবচেয়ে বেশি কোনটাতে? Na প্লাসে। যেহেতু Na প্লাসে সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি এর আকার হবে সবচেয়ে কম। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? যে রাসায়নিক সত্তার মধ্যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান সবচেয়ে বেশি, তা সে হবে আকারে সবচেয়ে ছোট। এই যে আমরা লিখে দিয়েছি দেখো কালার করে, আকারে সবচেয়ে ছোট। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো আমরা চলে যাই, এই যে এটা একটু শিখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, জিঙ্কের জন্য একটু বড়, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি তুমি লিখো, খেয়াল করো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিখে ফেললাম জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন আসো
4s এর অরবিটালের জন্য আমি আবার বলেছি যে অরবিটালের জন্য কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভিন্ন হয়। দেখো তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে 4s এবং 3d ইলেকট্রনের জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আসো এখান থেকে আমরা কি দেখাতে পারি। আচ্ছা, 4s এর জন্য যদি আমি তাকাই, 4s এ আমি দেখছি যে জিঙ্কের মধ্যে দুটো ইলেকট্রন আছে, এর মধ্যে আমি বিবেচনা করব একটা, আরো একটা থেকে গেল, তাহলে 1 × 0.35, ঠিক আছে? যেহেতু s অরবিটালে 3 প্রকারের সিগমা ভ্যালু হবে, একটা হলো 0.35, আরেকটা হলো 0.85, আরেকটা হলো 1, এই 3 ক্যাটাগরি আমি বসাবো, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, তাহলে 4s এখানে n এর মান কিন্তু 4, ঠিক আছে? আমি একটু যদি বোর্ডে লিখে আসো তাহলে ক্লিয়ার হবে। জিঙ্ক ইলেকট্রন বিন্যাস 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে আমি এখন দিলাম না ইলেকট্রন 4s2, আমাদের 20টা হয়ে গেছে। আমরা তো ইলেকট্রন বিন্যাস এভাবে লিখেছিলাম সব সময়। ওকে, তাহলে এখানে 20টা হয়ে গেলে এখানে হবে 10টা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ক্যাটাগরাইজ করে ফেলি, আসো। ওকে, আমাদের এটা হলো n, ওকে, তারপরে এইটুক হলো n-1, জাস্ট ব্লু কালার নাই, আর এটাতে তো কালি নাই। ওকে, আচ্ছা, তাহলে n-1 গেল। যদিও এখানে দেখো দুইটা শক্তি স্তর, এই সবগুলো এখন আমার n-2 এর মধ্যে ঢুকে যাবে, n-2 অথবা তার চেয়েও কম, এই সবগুলো ঢুকে যাবে n-2 এর মধ্যে, বুঝতে পেরেছো? এই জায়গাটাই সবাই কনফিউশনে পড়ে যায়। তাহলে স্যার আপনি তো দেখালেন মান n-1, n-2, এখন 1 তো হলো n-3, n-1 এর পরে যতগুলো শক্তি স্তর থাকবে সবগুলোই n-1 এর ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে? আবার বলছি, n-2 এর পরে যদি কোনো শক্তি স্তর থাকে সেই সবগুলো শক্তি স্তর তোমার n-2 এর ক্যাটাগরির মধ্যে চলে যাবে। ক্লিয়ার? কেন চলে যাবে? কারণ ওখানে ইফেক্টটা খুব বেশি না, এজন্য আমরা ওখানে নিয়ে গেলে কোনো সমস্যা হচ্ছে না ক্যালকুলেশনে, অনেক বেশি ইনফরমেশন ভেরি করবে না, আমরা ওটা দিয়ে এক্সপ্লেন করতে পারছি, এই জন্য আমরা হলো এটাকে এইভাবে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসো যে জেড সিগমা, আগে আমরা সিগমা বের করে ফেলি। সিগমা ইকুয়ালস হবে, খেয়াল করো, এই যে nতম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, এই যে 4s ইলেকট্রন আছে 2টা, আমি বিবেচনা করেছি একটা, তাহলে আরেকটা রয়ে গেছে, তাহলে আমি লিখবো 1 × 0.35, ওকে, প্লাস n-1 শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, আমি 4s এর জন্য হিসাব করছি, 4s এর জন্য হিসাব করছি, 4s এর জন্য সিগমা ইকুয়ালস, হ্যাঁ, তাহলে 1 × 3.5, এখানে দেখো 10, 2, 16, 6, 16, 16, 2, 18, তাহলে এখন আমি লিখবো 18 × 0.85 লিখলাম, প্লাস এবার এখানে তাকাও, হ্যাঁ, n-1 এর জন্য কতটুকু, n-2 এর জন্য কতটুকু, 6, 2, 8, 8, 2, 10, তাহলে আমরা লিখবো 1 × 10 × 1, ঠিক আছে? লিখলাম, এই তো হয়ে গেল আমাদের সিগমা ভ্যালু। ক্লিয়ার? ওকে, তাহলে ভ্যালুটা কত হয়? তুমি যদি এটা হিসাব করো, গুনটুন করে হিসাব করলে তুমি পাবা হলো 25.65। এখন সূত্রতে বসাও, জেড ইফেক্টিভ ইকুয়ালস জেড মাইনাস সিগমা। জেড কত আমরা জানি, জেড হলো এই যে লিখেই আছে 30 মাইনাস সিগমা ভ্যালু তো পেলাই 25.65, তাহলে রেজাল্টটা কত হয় 4.35, আমরা পেয়ে গিয়েছি 4.35, এই যে হয়ে গেল আমাদের। এটা কার জন্য? কোন অরবিটালের ইলেকট্রনের জন্য? 4s এর ইলেকট্রনের জন্য। ক্লিয়ার? এখন আসো আমরা 3d এর জন্য চলে যাই। 3d এর জন্য রুলটা কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি 4s এর জায়গায় আমি 3d তে চলে যাই। 4s সবার কাছে ক্লিয়ার? এবার আমরা 3d তে চলে যাই। আমি এখানে লিখে দেই 3d, হ্যাঁ, 3d এর জন্য সিগমা ভ্যালু, হ্যাঁ, ওকে। তাহলে 3d এর জন্য সিগমা ভ্যালু হলে আমাদের কি হবে? 3d তে দেখো 10টা ইলেকট্রন আছে, তাহলে 10টার মধ্যে একটা তো আমি বিবেচনা করেছি, তাহলে ওইটা বিবেচনা বাদ দিয়ে আর কয়টা ইলেকট্রন থাকে? এখন আমার 4s এর হিসাবের দরকার নাই, আমি তো 3d পর্যন্ত হিসাব করছি, 4s আমার ক্যালকুলেশনে আসবে না, ওটা এমনিতেই বাদ পড়ে যাবে। তাহলে এখানে তাকাও, এখানে 10টা ইলেকট্রন আছে, আমি একটা বিবেচনা করেছি, আরো 9টা, তাহলে 9 × 0.35, আর এই সবগুলো ওইটা বাদ দিয়ে যতগুলো আছে, ডি এর ক্যালকুলেশনের নিয়ম হলো এটা। আসো ডি এর ক্যালকুলেশনের নিয়মটা শিখাই। ডি এর ক্যালকুলেশনের নিয়মটা হলো তোমার যে ডি তে যে অরবিটাল নিয়ে কথা বলবা, সে অরবিটালে একটা ইলেকট্রন বাদ দিয়ে সবগুলোর জন্য হলো আমরা লিখলাম 9 × 35, আর বাকি সবগুলোর জন্য হবে 1, এই যে এই সবগুলো এটা বাদ দিয়ে, হ্যাঁ, ওকে।
তাহলে এখন টোটাল কয়টা ইলেকট্রন আছে আমরা হিসাব করে দেখো, 6, 6 2 8, 8 6 14, 14 আর 2 16, 16 2 18, আবার গণ 2 4 10 12, 12 6 18। কিভাবে হিসাবটা করলাম হলো আমার ডি অরবিটালে 10টা ইলেকট্রন, আমি একটাকে বিবেচনা করেছি আর 9টা রয়ে গিয়েছে, সেই 9টার জন্য আমরা লিখবো 9 × 0.35, আর বাকি যত অরবিটালে যত ইলেকট্রন আছে সবগুলো হলো একের ক্যাটাগরিতে চলে যাবে, 0.85 এর কিছু থাকবে না, ঠিক আছে, এই যে এটা একের ক্যাটাগরিতে চলে যাবে, এই হলো ডি অরবিটালের জন্য রুল। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমি লিখবো 18 × 1 শেষ, ঠিক আছে। 0.85 ডি অরবিটাল বা এফ অরবিটাল ইলেকট্রনের জন্য প্রযোজ্য না, ওইটাই আমরা লিখে ফেলবো, ক্লিয়ার। তাহলে এখন আমরা লিখি, রেজাল্টটা ক্যালকুলেশন করলে কত হয়, রেজাল্টটা হয় তোমার হলো 21.15। তাহলে এখন তোমাকে হলো 30 থেকে এখানে ইকুয়েশনে বসিয়ে দাও, জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা 30 মাইনাস 21.15, সাবট্রাকশন করলে রেজাল্টটা হয় 8.85। 8.85 তুমি যদি পাও তাহলে কত পাবা, 8.85। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো খেয়াল করো, 4s এর জন্য ছিল হলো 4.35 আর 3d এর জন্য আমরা পেলাম 8.85। তাহলে তুমি বুঝতেই পারছো অরবিটাল নিউক্লিয়াসের থেকে যত কাছে অবস্থান করবে, ভিতরের দিকে অবস্থান করবে 4s 3d, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বেশি হবে, ক্লিয়ার, সেটাই পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে কোন অরবিটালের ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি টেনে রাখবে, 3d এর ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি টেনে রাখবে, ঠিক আছে, 4s এর তুলনায়, সেজন্য 4s এর ইলেকট্রন আগে বের হয়ে যেতে পারবে, 3d এর ইলেকট্রন আগে বের হবে না, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা শিখে গেলাম 3d এবং 4s এর ক্যালকুলেশনের সিস্টেমটা কি। ওকে, নেক্সট আমরা দেখি কি আছে, আসো তোমরা বারবার এটা দেখবা, এটা খুবই কাজে লাগবে। ওই যে যেমন এখন আরেকটা আছে, খেয়াল করো, এই যে এটাও ক্লিয়ার হয়ে যাবা। ধরো টাংস্টেনে আমরা জানি 74টা 74 ইলেকট্রন আছে, এটার জন্য যদি তুমি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করো, কোন অরবিটালের জন্য, 6s অরবিটালের জন্য, 6s অরবিটালের জন্য তুমি যদি ক্যালকুলেশন করো, খেয়াল করো, আমি এটা স্লাইডে দেখাই দিই, আর লিখবো না বোর্ডে, একই কথা। তাহলে 6s এখানে কিন্তু 1 থেকে 6, এখানে n-5 পর্যন্ত আছে, তাহলে আমরা 6s এ 2টা ইলেকট্রন আছে, একটা বিবেচনা করলাম, আরেকটার জন্য হবে 0.35 × 1, দেখো ইয়েলো মার্ক করা আছে, 6s ইয়েলো মার্ক, ক্যালকুলেশন ও ইয়েলো মার্ক, ওকে। তারপরে 5 দিয়ে যতগুলো আছে, 5s2 5p6 5d4, এখানে এসে হলো কয়টা ইলেকট্রন আছে, 2 6 8 8 4 12, তাহলে 0.85 × 12 লিখলাম, ঠিক আছে। এবার আসো বাকি যতগুলো আছে সবগুলোর জন্য হলো 1 করে হবে, ওখানে দেখবা 60টা ইলেকট্রন আছে, যে ব্লু কালার যেটা আছে, ব্লু কালারে 60টা ইলেকট্রন আছে অরবিটালগুলোতে, তাহলে 1 × 60 তুমি পেয়ে যাবার রেজাল্টটা কত, 70.55। এখন তুমি টাংস্টেনের জন্য জেড স্টার বা জেড ইফেক্টিভ ইকুয়ালস হবে জেড মাইনাস সিগমা, জেড এর জায়গায় 74 বসিয়ে দাও, কারণ টাংস্টেনের প্রোটন সংখ্যা 74 কোশ্চেনেই দেওয়া আছে, মাইনাস তুমি সিগমা ভ্যালু কত পেলা, 70.55, তাহলে তোমার কত বের হলো, 3.45, ঠিক আছে। তাহলে তোমাকে বোঝার বিষয়টা কি, n-1 n-2, এরপরে কি লিখবা, এরপরে যে কনফিউশন যাতে না থাকে, n-2 এর ভ্যালুটা বাকি সবগুলোর জন্যই প্রযোজ্য হবে, এটাই হলো রুল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা শেষ করলাম। এরপর আসো আমরা চলে যাই নতুন একটা টপিক, সেটা হলো শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদনী ধ্রুবক। হ্যাঁ, শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদনী ধ্রুবক এটা কি, এটা নানানজন নানানভাবে বলে, আমি দুইটা তোমাদেরকে দেখাবো, দুইটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করব, দুইটাই মাথায় নিবা, অনেক ইজি এগুলো। হ্যাঁ, ওকে। এই বিষয়টা হলো এরকম, ধরো তোমার এক বন্ধু 2টা গার্লফ্রেন্ড, কয়টা, 2টা, ওকে, ওর একজনে পোষায় না, 2টা গার্লফ্রেন্ড লাগে, ওকে। তাহলে এই যে 2টা গার্লফ্রেন্ড, 2 গার্লফ্রেন্ডই জানে যে ওরা 2টা গার্লফ্রেন্ড হলো একজন বন্ধুর, ওকে ফাইন। তাহলে 2 জন গার্লফ্রেন্ডের প্রবণতা কি থাকবে, ওই 2 জন চেষ্টা করবে যে বয়ফ্রেন্ডটা যেন আমাকেই বেশি পছন্দ করে, আরেকজনকে একটু কম পছন্দ করে, ঠিক আছে, ওকে। তাহলে ওখানে একটা কম্পিটিশন হবে, তাই না, এটাই স্বাভাবিক। ধরো একজন হলো প্রথম গার্লফ্রেন্ড, একজন হলো দ্বিতীয় গার্লফ্রেন্ড, তাহলে প্রথম জন চেষ্টা করবে বয়ফ্রেন্ডটা যেন ওকেই বেশি পছন্দ করে, দ্বিতীয় জনকে একটু কম করে। হ্যাঁ, ধরো প্রথম জন এই বয়ফ্রেন্ডের কাছে আছে, তাহলে প্রথম জনকেই বয়ফ্রেন্ডটা বেশি পছন্দ করবে, দূরে যে আছে তাকে একটু কম করবে, এটাই তো নর্মাল প্রবণতা। আমাদের এই নিউক্লিয়াসে যে ইলেকট্রনগুলো থাকে সেম ঘটনা ঘটে, কেন, ধরো
সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে, আমি সোডিয়াম দিয়েই বলি বারবার, হ্যাঁ সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে। আমরা স্লাইডটা নিয়ে আসি সামনে, তারপর বলি, তাহলে সুবিধা হবে তোমাদের, বুঝতে পড়তে পারবা, আমার কথাগুলোর সাথে মিলিয়েও নিতে পারবা। হ্যাঁ ওকে, এই যে স্লাইডটা দিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ তাহলে ধরো সোডিয়ামে যে 11টা ইলেকট্রন আছে, আমরা একটু আগেই বলেছি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন। তাহলে খেয়াল করো তো, তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, ঠিক আছে ওকে। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনকে আকর্ষণ করার আগে নিউক্লিয়াস কিন্তু প্রথম শক্তি স্তরে 2জনকে পাচ্ছে, দ্বিতীয় শক্তি স্তরে 8 জনকে পাচ্ছে। তাহলে সোডিয়ামের দেখো গার্লফ্রেন্ডের অভাব নেই, 11 জন আছে। এর মধ্যে সবচেয়ে কাছে আসে প্রথম শক্তি স্তর, তারপরে আছে দ্বিতীয় শক্তি স্তর, ওখানে আছে 8 জন, তৃতীয় শক্তি স্তরে 1 জন আছে, ঠিক আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরের যে গার্লফ্রেন্ডটা আছে সোডিয়ামের, ওকে যখন সে আকর্ষণ করবে, আকর্ষণ করার ক্ষেত্রে এই যে 10টা ইলেকট্রন আছে ওরা চেষ্টা করবে ওকে যেন কম আকর্ষণ করবে, নিউক্লিয়াসকে নিজেরাই ঘিরে রাখতে। এই যে ঘিরে রাখার এই যে প্রবণতা, লাস্টের শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস যে কম আকর্ষণ করছে, এই প্রবণতাটাকে বলা হয় বা এই প্রভাবটাকে বলা হয় তোমার শিল্ডিং ইফেক্ট। আমরা যদি এভাবে বলি, খেয়াল করো, আমরা এখানে যেভাবে লেখা আছে, কোনো পরমাণুর নির্দিষ্ট কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ বা টানা থেকে অপর ইলেকট্রনগুলো রক্ষা করে, তাই না? ওই যে দেখো 10টা ইলেকট্রন চেষ্টা করে 11 নম্বর ইলেকট্রনটাকে যেন নিউক্লিয়াস কম আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে আমরা জানি নর্মালি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কি থাকবে, আকর্ষণ থাকবে, কিন্তু সোডিয়ামের যে 11 নম্বর ইলেকট্রনটা, ওইটার প্রতি যেন আকর্ষণ কম থাকে, এই কাজটা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে সোডিয়ামের বাকি 10টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ বা টানা থেকে অপর ইলেকট্রনগুলো রক্ষা করে, এই প্রভাবটাকে বলা হয় তোমার শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদনী ইফেক্ট। শিল্ড মানে কাভার করে রাখা, বা আমরা এটাকে আরেক সময় বলি স্ক্রিনিং ইফেক্ট, পর্দা দিয়ে রাখা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, 3 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে ওইটার প্রতি যেন নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়, সেজন্য কিন্তু আরও 2টা পর্দা রয়ে গেছে, তাই না? তুমি যদি একটা ম্যাগনেট নাও আর একটা লোহার টুকরা নাও, আর ওই দুই লোহা এবং ম্যাগনেট যদি একসাথে করো, তাহলে একটা আরেকটাকে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। চুম্বকটা লোহাটাকে আকর্ষণ করবে। কিন্তু তুমি যদি এর মাঝখানে 2 পিস কাপড় দিয়ে দাও, ধরো এরকম 2 পিস, আমার এই যে পাঞ্জাবের মতো 2 পিস কাপড় মাঝখানে রেখে দিলা, তাহলে আকর্ষণটা কমে যাবে। সেই প্রভাবটাকে বলা হয় তোমার শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে। আবার বলছি, সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন। তাহলে এই 3 শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস কিন্তু সমান এনার্জি দিয়ে টানছে না। আমরা একটু আগে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে বিষয়টা বুঝেছি। এখন আবার আরেকটা জিনিস নিয়ে আসলাম, আরেকটা কনসেপ্ট নতুন, সেটা হলো শিল্ডিং ইফেক্ট। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রনটাকে যেন নিউক্লিয়াস কম টানে, সেই জন্য কিন্তু হলো বাকি যে 10টা ইলেকট্রন আছে ওরা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে বা ওকে ঘিরে রাখে, নিউক্লিয়াসটাকে ঘিরে রাখে, অথবা বলতে পারি তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটাকে ঘিরে রাখে। ফলে ওদের জন্য, এই 10টা ইলেকট্রনের জন্য 11 নম্বর ইলেকট্রনটাকে কিন্তু নিউক্লিয়াস খুব বেশি কাছে টানতে পারছে না। তাহলে এই যে প্রভাবটা, এই প্রভাবটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। ক্লিয়ার? এখন আসো, আমরা লিখেছি এখানে কি বর্ণনা করে, শিল্ডিং ইফেক্ট কি বর্ণনা করে। শিল্ডিং ইফেক্ট বর্ণনা করে হলো কোন একটি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে কেন। এই যে 11 নম্বর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাকি 10টার তুলনায় কম, সেই কমটা কেন কমে যাচ্ছে, সেই প্রভাবটাই, সেই বিষয়টাই ব্যাখ্যা করে হলো আচ্ছাদনী প্রভাব বা শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে ওকে। এবার আসো, কোথায় বেশি, এই যে আমরা লিখেছি আচ্ছাদনী প্রভাব বেশি কোথায়, কোন জায়গাটায় সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, আচ্ছাদনী প্রভাব যত বেশি হবে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ তত কমে যাবে। আবার উল্টা করে যদি তুমি বলো, একটু আগে যেটা ছিল এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বেড়ে যাবে। সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি, এইভাবে বিবেচনা করলে বলতে পারি একে অপরের উল্টা। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এবং শিল্ডিং ইফেক্ট একে অপরের কি, এই ক্ষেত্রে উল্টা, আমি যদি এইভাবে বিবেচনা করি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসে আমরা এই কোশ্চেনটার আনসার দেই যে কোথায় আচ্ছাদনী প্রভাব সবচেয়ে বেশি। তুমি খেয়াল করো, আমি স্লাইডে 2টা মৌল দেখিয়েছি, একটা এ মৌল আর একটা বি মৌল, ঠিক আছে। এ মৌলতে আমরা দেখছি 3টা শক্তি স্তর আছে, 1 2 3, 3টা শক্তি স্তর। বি মৌলতে হলো 4টা শক্তি স্তর আছে। এখন তুমি যদি যোজ্যতা স্তরের ইলেকট্রন বিবেচনা করো, 3 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, আর বি এর ক্ষেত্রে 4 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, তাহলে এ এর ক্ষেত্রে সর্বশেষ স্তরের ইলেকট্রনকে 2টা পর্দা দ্বারা নিউক্লিয়াস সেভ করার চেষ্টা করছে, আর বি এর ক্ষেত্রে হলো 3টা পর্দা দ্বারা। যেহেতু 4টা স্তর, সর্বশেষ ইলেকট্রনটা আসছে 4র্থ স্তরে, ভিতরে আরো 3টা পর্দা রয়ে গেছে বা 3টা স্তর রয়ে গিয়েছে।
আর এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে, ভিতরে আরো দুইটা পর্দা রয়ে গিয়েছে, দুইটা স্ক্রিন রয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে দুইটা পর্দা সেভ করছে, যেহেতু সর্বশেষ স্তরের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস কম আকর্ষণ করে। তাহলে কোথায় সবচেয়ে বেশি প্রভাব? বি এর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি সিম্পল কথায়, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যতগুলো শক্তি স্তর থাকবে বা যত বেশি শক্তি স্তর থাকবে, শিল্ডিং ইফেক্ট ওই মৌলের মধ্যে তত বেশি হবে যোজ্যতা স্তরের ইলেকট্রনের জন্য, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি বি মৌলের মধ্যে যে ইলেকট্রনটা আছে সর্বশেষ স্তরে, তার জন্যই শিল্ডিং ইফেক্ট বেশি হবে, ঠিক আছে। আর শিল্ডিং ইফেক্ট যদি বেশি হয় তাহলে ইলেকট্রনটা সরানো ইজি হবে, বা ওই ইলেকট্রনকে নিউক্লিয়াস কম বল দ্বারা আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে কোনটার আকার বেশি হবে? এ এবং বি এর মধ্যে আমরা বলতে পারি বি এর আকার কি হবে? বেশি হবে। এ হলো শিল্ডিং ইফেক্টের মূল কথা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট যাই, আসো। ওকে, এবার আসো আরেকভাবে বলতে পারি আমরা, ঠিক আছে। এটা খেয়াল করো, এইভাবেও অনেকগুলো জায়গায় লেখা আছে, আমি কিন্তু এগুলো সব গুগল থেকে নিয়েছি, ঠিক আছে। তুমি যদি যাও উইকিপিডিয়াতে গেলে এরকম পাবা, আমি ওখান থেকে নিয়েছি। সো তোমরা ওখানে যে কেউ দেখতে পারো, ওগুলাকে বাংলা করলে মোটামুটি কথাটা এরকম দাঁড়ায়, আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি। ওকে, আচ্ছা, এখন আসো এই যে আচ্ছাদনী প্রভাব, আবার আমি দেখলাম গুগলের মধ্যেই আরেক জায়গায় এভাবে আছে, এটাও আমার কাছে ভালো লেগেছে, এই জন্য তোমাদের কাছে এটা দেখাচ্ছি। খেয়াল করো, আমরা একটু আগেই বললাম যে ধরো সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে, তাহলে 11 নম্বর ইলেকট্রনটাকে সোডিয়ামের নিউক্লিয়াস কি করবে? আকর্ষণ করবে। আর বাকি যে ভিতরে 10টা ইলেকট্রন আছে ইনার শেলগুলোতে, ভিতরের শক্তি স্তরে যে 10টা ইলেকট্রন আছে, ওই 10টা ইলেকট্রন 11 নম্বর ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, অন্যগুলোকেও করবে, আমি 11 নম্বরটাকে বিবেচনা করছি, এই জন্য ওর নাম উচ্চারণ করলাম, ঠিক আছে। খেয়াল করো, আবার বলছি, সোডিয়ামের যে 11 নম্বর ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে, ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস আকর্ষণ করবে। আর বাকি যে 10টা ইলেকট্রন আছে ভিতরের শক্তি স্তরগুলোতে, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরে, ওরা হলো ওই 11 নম্বর ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে 11 নম্বর ইলেকট্রনটা দুই রকমের প্রভাব ফিল করবে, অনুভব করবে। একটা হলো নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ, আর ভিতরের শেলের ইলেকট্রনগুলো দ্বারা বিকর্ষণ, ঠিক আছে। তাহলে ওভারঅল ওর উপরে একটা ব্যালেন্স প্রভাব সৃষ্টি হবে। এই ব্যালেন্সড প্রভাবটাকেই বলা হয়, একটা ভারসাম্যরত একটা প্রভাব সৃষ্টি হবে। এই ব্যালেন্সড প্রভাব বা ভারসাম্যরত প্রভাবটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট, ঠিক আছে। এটা এখন আসো, কোনো পরমাণু হতে এটা কি কি বিষয় হলো ব্যাখ্যা করা যায় শিল্ডিং ইফেক্ট দিয়ে। কোনো পরমাণু হতে যোজ্যতার স্তরের ইলেকট্রনকে কত সহজে তুমি সরিয়ে নিতে পারো, এই যে একটু আগে এক্সপ্লেন করেছি। যত বেশি শক্তি স্তর থাকবে, যোজ্যতা স্তরের ইলেকট্রনকে সরায় নেওয়া তত ইজি, কারণ শক্তি স্তর বাড়ার সাথে সাথে শিল্ডিং ইফেক্ট বেড়ে যায়, শিল্ডিং ইফেক্ট বেড়ে গেলে ইলেকট্রন সরায় নেওয়া ইজি হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে কোন পরমাণু থেকে ইলেকট্রন আমি সহজে সরায় নিতে পারবো। এই যে এ আর বি, একটু আগে যেটা ছিল আগের স্লাইডে, এই যে এখানে দেখিয়েছিলাম, খেয়াল করো, এ এবং বি কোনটা থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া ইজি? বি থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া ইজি। কারণ কি? বি এর যোজ্যতা স্তরের জন্য শিল্ডিং ইফেক্টের মান বেশি, আমরা এটা বলেছিলাম, ঠিক আছে। ওকে, আর হলো আমরা কি বলতে পারি, এটাতে আসো, আমরা সামনের দিকে যাই। আর হলো পরমাণুর আকার ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। কিভাবে ব্যাখ্যা করতে পারি? কোনো পরমাণুর সর্বশেষ স্তরের ইলেকট্রনের জন্য যদি শিল্ডিং ইফেক্টের মান বেশি হয়, তখন ওই শক্তি স্তরটা ছড়ায় পড়তে পারে, ডিফিউজড হতে পারে, বিস্তৃত হতে পারে। ছড়ায় পড়লে এনার্জি কি হবে? নিউক্লিয়াস থেকে ওই শক্তি স্তরটা একটু দূরে সরে যাবে। যদি দূরে সরে যায়, ছড়ায় পড়ে, তাহলে আকার কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কোনো একটি শক্তি স্তরের কোনো একটি মৌলে যদি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য শিল্ডিং ইফেক্টের মান বেশি হয়, তাহলে সে মৌলের আকার কি হবে? বেশি হবে। ক্লিয়ার? এই যে এগুলো আমরা বলতে পারি, আকার বড় হবে, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা আরেকটা জিনিসে চলে যাই, সেটা হলো কি সঞ্চরণশীল ইলেকট্রন। তারপরে আবার আমি ডি অরবিটালে ফেরত আসবো, ঠিক আছে, কারণ এই কনসেপ্টগুলো আমার লাগবে বাকিটুকুর জন্য। হ্যাঁ, এখন আসো আমরা চলে যাই সঞ্চরণশীল ইলেকট্রন কি। এটা কিন্তু আমি আগেও বলেছি, তবু আজকে একটু অন্যভাবে বলবো, সেই জন্য আমার ডি অরবিটালের সাথে যেটা সম্পর্কিত সেটা বলবো। হ্যাঁ, সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন এটা কি? এটা হলো কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, আর কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। এই যে বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায় যে ইলেকট্রনগুলা, সেগুলাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন। এখন আসো, এই যে আমি বেনজিন দেখালাম, বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রনগুলো আছে, বেনজিনের মধ্যে কিন্তু দুই প্রকারের ইলেকট্রন আছে, সিগমা ইলেকট্রন, পাই ইলেকট্রন। এগুলো আমি আগে এক্সপ্লেন করেছি। এখানে সঞ্চরণশীল ইলেকট্রন হলো শুধুমাত্র পাই ইলেকট্রন, কারণ ওরাই বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে পারে। ওই যে দেখো আমি ভিতরে ড্যাশ ড্যাশ ডট 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 দিয়ে দিয়েছি, এগুলো হলো সঞ্চরণশীল ইলেকট্রন। আর ডান পাশে যে চিত্রটা দিয়েছি, এটা হলো একটা ধাতব খণ্ড। এটা আমি বলবো, যদিও তোমাদের এখন এটা সিলেবাসে খুব কম, এই জন্য আমি ইন ডিটেলস আলাদা একটা লেকচার
লেকচার দেই নাই, কারণ এটা নিয়ে একটা লেকচার দেওয়া যায়। এই যে ধাতব খণ্ডের উপর যে এটা আছে ড্রুড লরেন্স মতবাদ, ধাতব বন্ধনের যে মতবাদ, হ্যাঁ ওকে, আমি এখন সেখানে যাব না, আমি একদম একটা শর্ট করে নিয়ে আসছি। এই যে খেয়াল করো, এই যে লাল লাল যে বৃত্তগুলো আছে এটা হলো ধাতব পরমাণু, ধাতব খণ্ডের মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে, আর ছোট ছোট যে ব্লু কালারের যে ডটগুলো আছে এগুলো হলো ইলেকট্রন। ড্রুড লরেন্স মতবাদ বলে, ড্রুড এবং লরেন্স দুইজন সায়েন্টিস্ট মিলে ধাতব বন্ধনের একটা মতবাদ দিয়েছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছে হলো ধাতব খণ্ডে ধাতব পরমাণুগুলো হলো ইলেকট্রন সমুদ্রের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? ইলেকট্রন সমুদ্রের মধ্যে, ওখানে প্রচুর ইলেকট্রন আছে। তাহলে খেয়াল করো, এই যে বামে, একদম বামে যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু এই জায়গায় ফিক্স থাকে না, এটা একটু ডানে চলে যেতে পারে। এটা যখন ডানে চলে যায় ওই জায়গাটা আরেকটা ইলেকট্রন এসে কভার করে ফেলে, ঠিক আছে। আবার ও যখন ডানে চলে গেল এরপর থেকে আরো সরতে পারে। ওই যে দেখো লাইন দেওয়া আছে, মানে হলো ইলেকট্রনগুলো এখানে দৌড়াদৌড়ি করছে, স্থির নাই। স্থির নাই বিদায় একটা বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়াচ্ছে, একটা পরমাণুর অধীনে আবদ্ধ থাকে না। কিন্তু ইলেকট্রনটা চলে যাওয়ার পর ওই জায়গাটা ফাঁকা থাকে না, আরেকটা ইলেকট্রন ওই জায়গাটায় চলে আসে, ওই জায়গাটা ফিল আপ হয়ে যায় অলওয়েজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে পারে। তাহলে আমরা বলতে পারি ধাতব খণ্ডের ইলেকট্রনগুলো হলো সঞ্চরণশীল ইলেকট্রন, বেঞ্জিনের পাই ইলেকট্রনগুলো হলো সঞ্চরণশীল ইলেকট্রন। এখন আসো, এটা কেন শিখলাম? আমরা কোশ্চেন করি যে হীরক কেন বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে। এই বিদ্যুতের বিষয়ে আসলে এখানে ইলেকট্রনের নেচারটা জানা দরকার আমাদের, ঠিক আছে, যে কোন ধরনের ইলেকট্রন সেটা। আমরা জানি বিদ্যুৎ মানে হলো ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে। বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার অপোজিটে যায়, তাহলে ইলেকট্রনের ফ্লো লাগবে বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে, ঠিক আছে ওকে। তাহলে যে সকল সত্তার মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন আছে, যে সকল পদার্থের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন আছে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, আর যাদের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন নাই নর্মালি তারা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে আমরা খুঁজবো কোথাও সঞ্চরণশীল ইলেকট্রন আছে কিনা, যদি থাকে তাহলে সেটা বিদ্যুৎ পরিবহনের করার সম্ভাবনা বেড়ে যাবে, আর যদি না থাকে সেটার বিদ্যুৎ পরিবহন করার সম্ভাবনা কমে যাবে। এখন আসো, আমার যে সঞ্চরণশীল ইলেকট্রনের যে সংজ্ঞা দিয়েছি ওই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে নেই আগে। হ্যাঁ, কি বলেছি? কোনো কোনো ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। তাহলে তুমি শিখলা সঞ্চরণশীল ইলেকট্রন হলো বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়, আর কোন ইলেকট্রনগুলো বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে পারে না? এই যে বেঞ্জিনের সিগমা ইলেকট্রনগুলো বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে পারে না। তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, আসো বোর্ডে যাই, একটু খেয়াল করো। ধরো অ্যামোনিয়া লিখি আমি, হ্যাঁ খুব বেশি বেশি এটা নিয়ে আমরা কথা বলেছি, প্রত্যেক দিন প্রায় আমরা এটা নিয়ে কথা বলেছি। এই যে অ্যামোনিয়া লিখলাম, আমরা জানি একটা বন্ধন হলো দুটো ইলেকট্রন থাকে, হ্যাঁ। তাহলে আমি যদি এরকম লিখি, খেয়াল করো, এই মুক্ত জোটটাকে আমি রেড কালার দিয়ে দেই, মুক্ত জোটে যে দুইটা ইলেকট্রন, এই যে রেড কালার দিয়ে দিলাম, এই একটা ইলেকট্রন, এখানে আর একটা ইলেকট্রন, ঠিক আছে ওকে, দিলাম দুইটা ইলেকট্রন। আর এটা খেয়াল করো, প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন, ধরো এখানে দুইটা ইলেকট্রন, এই বন্ধনে দুইটা ইলেকট্রন, এই বন্ধনে দুইটা ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পেলাম অ্যামোনিয়া অণুতে টোটাল 8টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন, ঠিক আছে ওকে। এই 8টা ইলেকট্রন আমি তোমাদেরকে দেখালাম। এর মধ্যে রেড কালার দিয়ে যে দুটো ইলেকট্রন দিয়েছি এগুলাকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। তোমরা জানো এখন এগুলাতে এক্সপার্ট হয়ে গেছো, আমরা বহু বলেছি, সংক্ষেপে বলে এলপি। আর এই যে ব্ল্যাক কালার দিয়ে যেটা দিয়েছি এগুলাকে বলে সংক্ষেপে বিপি, বি ডট পি ডট, বন্ড পেয়ার, ঠিক আছে, আমরা এগুলো বলেছি ওকে। তাহলে খেয়াল করো, লোন পেয়ার যেটা আছে এটা কার লোন পেয়ার? নাইট্রোজেনের লোন পেয়ার। তাহলে নাইট্রোজেন, অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেনের উপর যে মুক্তজোড় আছে এটা শুধুমাত্র নাইট্রোজেন পরমাণুর অধীনে আবদ্ধ। ক্লিয়ার? বুঝে নাও ভালো করে। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর যে একজোড়া মুক্তজোড় এটা শুধুমাত্র নাইট্রোজেন এটার মালিক, আর কেউ না, ঠিক আছে। কিন্তু বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে NH বন্ধনে, এই দুই ইলেকট্রনের মালিক কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন যৌথভাবে, ঠিক আছে ওকে, এই যে এখানে, তাই না? তাহলে আমরা কি দেখছি? অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে ইলেকট্রন, বন্ধন যুগল যেগুলো, বন্ড পেয়ার যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা হলো দুইটা পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, ঠিক আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণুর অধীনে আবদ্ধ আছে। কিন্তু মুক্তজোড় হলো শুধুমাত্র নাইট্রোজেন পরমাণুর অধীনে আবদ্ধ। এই জন্য আমরা বলি, দেখতে পাচ্ছি আসলে 3 ক্যাটাগরির ইলেকট্রন। একটা হলো একটি পরমাণুর অধীনে আবদ্ধ ইলেকট্রন, আরেকটা হলো দুইটি পরমাণুর অধীনে আবদ্ধ ইলেকট্রন, আর কিছু ইলেকট্রন আছে যেগুলো হলো একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে না, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়, সেগুলোই হলো সঞ্চরণশীল ইলেকট্রন, ঠিক আছে। যদি কোনো পদার্থের মধ্যে সেই ক্যাটাগরির ইলেকট্রন থাকে ওরাই হলো বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা রাখে, ঠিক আছে।
আর যদি এটা না থাকে তাহলে বিদ্যুৎ পরিবহন করার সম্ভাবনা থাকে না। ক্লিয়ার? ওকে, এখন আমরা আবার স্লাইডে যাই। আসো, স্লাইডে গেলে তুমি এখন বুঝতে পারবা। ওকে, আমাদেরকে একটু স্লাইডটা, রাজেশ স্লাইডটা। তাহলে আমরা এখন যাচ্ছি, আমরা সঞ্চরণশীল ইলেকট্রন শিখলাম, একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে চিনলাম, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ইলেকট্রন আমরা শিখে গেলাম। স্লাইডে আমরা চলে যাই। আসো, তাহলে আমরা হলো বাকিগুলো কভার করে দেই। হ্যাঁ, ওকে, সঞ্চরণশীল ইলেকট্রন এই যে দেখে গিয়েছো। এখন আসো আমরা চলে যাই, এই যে আবার আসলাম আমরা ডি অরবিটালের মধ্যে, অনেকগুলো কনসেপ্ট আমরা মাথায় নিয়েছি। এখন আমরা আবার আমাদের যে বাকি যে ডি এবং এফ অরবিটাল আজকের যে লেকচার সেখানে চলে আসি আমরা। হ্যাঁ, এখন আসো 3D সিরিজের যে মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে, এদের যদি তুমি গলনাঙ্ক তুমি ব্যাখ্যা করার চেষ্টা করো তাহলে তোমাকে দেখতে হবে, খেয়াল করো, এই যে 3Dতে হলো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে হলো জিঙ্ক পর্যন্ত আমরা যদি এই মৌলগুলোর দিকে তাকাই এবং ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি, দেখো যে 4s-এ একটা বা দুটি ইলেকট্রন আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা ইলেকট্রন, শুধুমাত্র কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন। কেন তোমরা এটা জানো, ইলেকট্রন বিন্যাসটি আমি আর কথা বলবো না। হ্যাঁ, এখন খেয়াল করো, স্ক্যান্ডিয়াম থেকে তুমি যদি ভ্যানাডিয়াম পর্যন্ত তাকাও, এই যে ডান পাশে গলনাঙ্কের মান দেওয়া আছে, মান কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না। ওকে, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এই তিনটা যদি তাকাও তাহলে দেখা যাচ্ছে গলনাঙ্ক বাড়ছে। গলনাঙ্ক কি হচ্ছে? বাড়ছে। কেন বাড়ছে? আমরা জানি এদের ক্ষেত্রে গলনাঙ্কটা ব্যাখ্যা করতে হবে ধাতব বন্ধন দিয়ে। কি দিয়ে? ধাতব বন্ধন দিয়ে। হ্যাঁ, ধাতব বন্ধনের মধ্যে ইলেকট্রন সঞ্চরণশীল হওয়ার প্রবণতা যত বাড়বে বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত বেশি সঞ্চরণশীল হবে। ঠিক আছে, এই সঞ্চরণশীল যত হবে বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে সেক্ষেত্রে হলো তার ধাতব বন্ধনটা তত শক্ত হবে। ধাতব বন্ধনটা শক্ত হলে গলনাঙ্ক বেশি হবে। তাহলে খেয়াল করো, স্ক্যান্ডিয়ামে একটা ইলেকট্রন, টাইটেনিয়ামে দুইটা অযুগ্ম ইলেকট্রন, ভ্যানাডিয়ামে তিনটা অযুগ্ম ইলেকট্রন। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গেলে আমরা দেখি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, সঞ্চরণশীল হওয়ার প্রবণতা বাড়ছে, ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এরপর যদি আমরা ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজে চলে যাই, আবার দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, গলনাঙ্কটা হ্রাস পাচ্ছে। কেন? আমরা যদি ইলেকট্রন বিন্যাসে তাকাই, ডি অরবিটাল অর্ধপূর্ণ আছে। খেয়াল করো, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ ডি অরবিটাল অর্ধপূর্ণ আছে, এস অরবিটালও অর্ধপূর্ণ অথবা পূর্ণ আছে। তাহলে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা হলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে আবার মুভমেন্ট অর্থাৎ সঞ্চরণশীল হওয়ার প্রবণতাটা কমে যায়। কমে গেলে ধাতব ধর্মটা কমে যায়, ধাতব ধর্ম কমে গেলে আবার হলো গলনাঙ্কটা হ্রাস পায়। ক্লিয়ার? ওকে, হ্রাস পেল। এরপর আবার দেখো, আয়রন থেকে তুমি যদি জিঙ্ক পর্যন্ত আগাও, আস্তে আস্তে দেখো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমছে। ঠিক আছে, আয়রনের মধ্যে তুমি দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 4টা। কোবাল্টে দেখো আছে 3টা। নিকেলে কয়টা আছে? 2টা। কপার এবং জিঙ্কের মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। ঠিক আছে, অযুগ্ম ইলেকট্রন না থাকলে ধাতব বন্ধনের তীব্রতাটা কমে যায়, কারণ আমরা এইমাত্রই বললাম অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এবং তার সঞ্চরণশীল হওয়ার প্রবণতা, এই দুইটা মিলে হলো ধাতব ধর্মের তীব্রতাটা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আয়রন থেকে জিঙ্কের যদি দিকে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমে গেলে ধাতব বন্ধনের তীব্রতা কমে যায়, ধাতব বন্ধনের তীব্রতা কমে গেলে আবার গলনাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, সো আমরা এটা বলতে পারি, যদিও এই ব্যাখ্যাটাতে আমি অনেকটা সন্তুষ্ট না, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রির অজৈব রসায়নের যত বস বই আছে ওগুলো কিন্তু এই বিষয়গুলো এক্সপ্লেইন করে না। হ্যাঁ, আমাদের বাংলা বই দু একটাতে এটা এক্সপ্লেইন করে, এটা হলো মন্দের ভালো আর কি। ঠিক আছে, ওকে, এটা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকো, আমরা নেক্সট আগাই। এই যে গলনাঙ্কের ব্যাখ্যাটা তুমি যদি গ্রাফিক্যালি দাও তাহলে গ্রাফিক্যালি তুমি এভাবে প্রকাশ করতে পারো, সেটাই আমি গ্রাফ দিয়ে আবার দেখালাম। ওকে, এরপরে আসো, এই যে হীরক এবং গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা। হ্যাঁ, যে হীরক বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, সেটা কেন আমরা যদি এক্সপ্লেইন করি তাহলে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? ওই যে একটু আগে আমি দিয়েছিলাম তোমাদের সঞ্চরণশীল ইলেকট্রন। হ্যাঁ, ওকে, তাকাও তো, দেখো, খেয়াল করো, ডায়মন্ডে প্রত্যেকটা ডট হলো এক একটা কার্বন। তুমি এক একটা ডটকে তাকাও, তাহলে খেয়াল করো তো, ডায়মন্ডে যে উপর থেকে উপরে একটা ডট, ওটাই আবার যেই ডটটার সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, খেয়াল করো তো, প্রত্যেকটা ডট মোটামুটি 4টা ডটের সাথে সংযুক্ত। একটা ডট 4টার সাথে, খেয়াল করো, উপরের থেকে তাকাও, দেখো একটা ডট, মাঝখানে যে ডটটা আছে এটা 4টা ডটের সাথে সংযুক্ত। তার মানে হলো
একটা কার্বন আরও 4টা কার্বনের সঙ্গে যুক্ত। হিরকের মধ্যে দেখা যাচ্ছে প্রতিটা কার্বন আরও 4টা কার্বনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। যেহেতু 4টা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে আমরা বলতে পারি একটা কার্বনের সঙ্গে যদি 4টা বন্ধন থাকে, তাহলে আমরা বলতে পারি কার্বনটা হলো sp3 সংকরিত। ওই যে আমরা লিখেছি হিরোকে কার্বন sp3 সংকরিত। কিন্তু ডানে যদি তুমি গ্রাফাইটের দিকে তাকাও, তাহলে খেয়াল করো প্রত্যেকটা গ্রাফাইট 3টা কার্বনের সঙ্গে যুক্ত, 3টা ডটের সঙ্গে। তাহলে গ্রাফাইটের কার্বন হলো sp2 সংকরিত। sp2 সংকরিত যদি হয়, সেখানে কিন্তু পাই বন্ধন গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। আর পাই বন্ধন গঠিত হওয়ার সম্ভাবনা থাকলে ওই পাই ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন হওয়ার সম্ভাবনা থাকে। তুমি বেঞ্জিনের সাথে তাকাও, একটু আগে যে আমরা সঞ্চরণশীল ইলেকট্রন বলেছিলাম, ধাতব বন্ধনের ইলেকট্রন এবং বেঞ্জিনের পাই ইলেকট্রন। তাহলে খেয়াল করো গ্রাফাইটের মধ্যে পাই বন্ধন থাকতে পারে, থাকবে। পাই বন্ধন থাকলে ওই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল ইলেকট্রন হওয়ার সম্ভাবনা থাকবে। আর হিরকের প্রত্যেকটা কার্বন sp3 সংকরিত, ওখানে কোনো পাই ইলেকট্রন থাকবে না। পাই ইলেকট্রন না থাকলে সেটা হলো তোমার কি সঞ্চরণশীল হওয়ার সম্ভাবনা এখানে দেখছি না আমরা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, ডায়মন্ডে বা হিরকের মধ্যে প্রত্যেকটা কার্বন sp3 সংকরিত এবং ওখানে কোনো সঞ্চরণশীল পাই ইলেকট্রন নেই। আর গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত, ওখানে সঞ্চরণশীল ইলেকট্রন আছে। যেহেতু গ্রাফাইটের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন আছে, তাই এটি বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ক্লিয়ার? ওকে, এটা টেনে দিলাম। এরপরে আসো ডি ব্লক মৌলসমূহের চৌম্বক ধর্ম। আমি এগুলো মুখে বলে দিই, সময় নেই, আমি ল্যান্থানাইট কন্ট্রাকশনে যাব, ওটা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চুম্বক ধর্মটা কি? চুম্বক ধর্মটা হলো অনেক ইজি, আমি একটু বলে দিচ্ছি, তারপর আমরা ল্যান্থানাইট কন্ট্রাকশনে চলে আসবো। চুম্বক ধর্ম হলো কোনো একটা মৌলের মধ্যে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, যেমন ধরো এই যে আমাদের এখান থেকে আসি আমরা, এই যে এই স্লাইড থেকে নিয়ে এই যেটা এখান থেকে ভালো বুঝবা, ওটা একটা পিকচার দিয়েছি তো তুমি ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখো। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এগুলো হলো সাধারণত আয়নিক অবস্থা থাকে। স্ক্যান্ডিয়াম 3+ যদি তুমি বিবেচনা করো, তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই ডি অরবিটালের মধ্যে, ঠিক আছে। টাইটেনিয়াম হলো যদি 2 ধরি আমরা, তাহলে 2টা অযুগ্ম ইলেকট্রন আছে। খেয়াল করো টাইটেনিয়াম 2+ যদি হয়, তাহলে 2টা অযুগ্ম ইলেকট্রন আছে। কোনো একটা অরবিটালে যদি একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ওটা একটা ক্ষুদ্র চুম্বকের ন্যায় আচরণ করে। আবার বলছি, কোনো একটা অরবিটালে যদি একটি অযুগ্ম ইলেকট্রন থাকে, এই প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রন একটা ছোট চুম্বক বা টাইনি ম্যাগনেটের মতো আচরণ করে। তাহলে এই চুম্বকটাকে হলো তুমি যদি বহিস্থ একটা চুম্বক নিয়ে আসো, ওরা আকর্ষণ করবে, ঠিক আছে। যদি আকর্ষণ করে, তাহলে আমরা বলতে পারি কোনো একটা মৌল চুম্বক ধর্ম প্রদর্শন করবে কিনা, এটার পরিমাপক হলো ওর মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। তাহলে আমাদের খেয়াল করা, এই যে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো সবগুলাই হলো কি করবে, চুম্বক ধর্ম প্রদর্শন করবে। হ্যাঁ, তুমি যদি বাইরের থেকে একটা চুম্বক নিয়ে আসো, এই মেটালগুলো যদি রাখো, চুম্বক পদার্থ এই মেটালগুলোকে আকর্ষণ করবে, কারণ কি ওদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে। কিন্তু কপার এবং জিঙ্ক যদি তুমি তাকাও, কপার প্লাস যদি বিবেচনা করো, তাহলে এস অরবিটালের অযুগ্ম ইলেকট্রনটা চলে গিয়েছে, ডি অরবিটাল একদম 10টা ইলেকট্রন। জিঙ্কের মধ্যে জিঙ্ক 2+ যদি বিবেচনা করো, 4s-এ কোনো ইলেকট্রন নাই, 3d এর মধ্যে 10টা ইলেকট্রন, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। সো কপার এবং জিঙ্ক চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিত হবে না। তাহলে আমরা 2 ক্যাটাগরির পদার্থ পেলাম। কোনো কোনো পদার্থ যাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে, স্পেশালি ডি অরবিটালের মধ্যে, তারা হলো চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হয়। যে সকল পদার্থ চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হয়, তাদেরকে আমরা বলি প্যারা চুম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইটেনিয়াম থেকে নিকেল পর্যন্ত এরা হলো তোমার কি প্যারাম্যাগনেটিক পদার্থ হতে পারে। কিন্তু স্ক্যান্ডিয়াম 3+, কপার প্লাস, জিঙ্ক 2+, এদের মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। সো এরা চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হবে না, এদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে প্যারাম্যাগনেটিক শিখলাম, ডায়াম্যাগনেটিক শিখলাম। যে সকল পদার্থ চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হবে, তাদেরকে বলবো প্যারাম্যাগনেটিক। যে সকল পদার্থ চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হবে না, তাদেরকে বলবো ডায়াম্যাগনেটিক। আরেকটা পদার্থ পাবা ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক হলো প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে যারা চুম্বক পদার্থ দ্বারা একটু বেশি পরিমাণে আকৃষ্ট হয়, তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক পদার্থ। যেমন ধরো কোবাল্ট, আয়রন, এদের মধ্যে হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা একটু বেশি আছে। সো ওদেরকে হলো চুম্বক পদার্থ একটু বেশি আকর্ষণ করবে, এই জন্য ওদেরকে তুমি বলতে পারো ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে 3 ক্যাটাগরি শিখলা, প্যারা, ডায়া, ফেরো। প্যারা কারা? যারা চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হবে। ডায়া কারা? যারা চুম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হবে না। আর ফেরো কারা? প্যারার মধ্যে যারা চুম্বক পদার্থ দ্বারা একটু বেশি আকৃষ্ট হবে, তারাই হলো ফেরোম্যাগনেটিক পদার্থ। ক্লিয়ার? ওকে, এরপর আমরা চলে যাই, অবস্থান্তর মৌলগুলো হলো তোমার কি প্রভাবন ক্ষমতা আছে। কি ক্ষমতা? প্রভাবন ক্ষমতা। প্রভাবন ক্ষমতা আসলে 2 ক্যাটাগরির মাধ্যমে আসে, 2 ভাবে আসে। একটা হলো তোমার সারফেসে এরা হলো পরিশোষিত হতে পারে, আরেকটা হলো তোমার কি প্রভাবন ধর্ম, যেটা এই যে এটা
আরেকটা হলো তোমার কি ওই যে ফাঁকা ডি অরবিটালের সাথে হলো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে একটা নতুন ইন্টারমিডিয়েট বা মধ্যক সৃষ্টি করে, যে মধ্যকের ফলে যে বিক্রিয়ার যে সক্রিয়ণ শক্তি যেটা আসে সেটা একটু কমে আসে। আসলে এই বিষয়গুলো আমি এখানে বললে তুমি বুঝবা না, আমি পরের চ্যাপ্টারে যখন যাব তখন হলো এটা ভালো বুঝবা। যখন একটা প্রবাহক ইউজ করবে একটা বিক্রিয়ার জন্য, তখন এই শব্দগুলো বলে এক্সপ্লেন করলে ভালো বুঝবা। এখন শুধু এটাই জেনে রাখো, ওদের প্রভাবন ক্ষমতা আছে। এই প্রভাবন ক্ষমতা সে দুই ক্যাটাগরির মাধ্যমে দুইটা পদ্ধতিতে ফলো করতে পারে। একটা হলো পৃষ্ঠতলের মধ্যে শোষিত হয়, আরেকটা হলো তোমার যে নতুন একটা পদার্থ সৃষ্টি করে, নতুন পথ সৃষ্টি করে বিক্রিয়ার জন্য, সেই পথে বিক্রিয়াটাকে দ্রুত ঘটাতে পারে অথবা স্লো ঘটাতে পারে। প্রভাবন ক্ষমতা দুইটাই হতে পারে, বিক্রিয়াকে তোমার বিক্রিয়ার গতি বাড়াতেও পারে, হ্রাসও করতে পারে। আমরা এটা পরের চ্যাপ্টারে এক্সপ্লেন করব। হ্যাঁ, ওকে। এখন আসলে আমরা চলে যাই ল্যান্থানাইড কন্ট্রাকশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝে নাও এটা কি। ল্যান্থানাইড কন্ট্রাকশন হলো, এটার পরে আর 5 মিনিট ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমি শুনবো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, ল্যান্থানাইড কন্ট্রাকশন হলো এই ল্যান্থানাইড সিরিজে যে 15টা মৌল আছে, হ্যাঁ, ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত। ল্যান্থানয়েডস তো জানো, আমি আগেও বলেছি, ল্যান্থানয়েডস কোনো একটা নামের শেষে, যে ধরো আমি লিখি ল্যান্থা LANTHANOIDS, এই যে কোনো কিছুর নামের শেষে যদি OID পাও, OID, এই যে OID, ওয়েড যদি পাও, ওয়েড মানে হলো লাইক, ওয়েড মানে হলো লাইক। এই লাইক মানে হলো ফেসবুকের লাইক না কিন্তু আবার, ঠিক আছে, যে ফেসবুকের লাইক নো, ওয়েড মানে হলো এটার মতো। যেমন আমি লিখলাম ল্যান্থানয়েডস বা ল্যান্থানয়েড, মানে হলো এই 15টা মৌল ল্যান্থানাইডের মতো। আমি যদি বলি গোড়ার ডিম ওয়েডস, তার মানে হলো একটা বস্তু নিয়ে আমি কথা বলছি যেটা গোড়ার ডিমের মতো, সেই জন্য হলো ওয়েডস। যখনই OID পাবা, OID মানে হলো এটার মতো, ঠিক আছে, দেখতে ওটার মতো, বা আচরণটা ওটার মতো, ক্যারেক্টারটা ওটার মতো, ঠিক আছে, বিক্রিয়া দেওয়ার প্রবণতাটা ওটার মতো, তখনই আমরা লাস্টে হলো OID লিখি। আবার বলি অ্যালকালয়েডস মানে হলো অ্যালকালির মতো, অ্যাক্টিনয়েডস অ্যাক্টিনাইডের মতো, ল্যান্থানয়েডস ল্যান্থিনাইডের মতো, ঠিক আছে। তাহলে এই যে ল্যান্থানাইড সিরিজে 15টা মৌল আছে, এগুলো হলো ল্যান্থানাইডের মতো, সেজন্য আমরা এগুলোকে বলি ল্যান্থানয়েডস। হ্যাঁ, এরা সাধারণত ত্রিযোজী বা এদের জারণ মান 3 অবস্থায় ওরা স্টেবল, ঠিক আছে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো 3+ থাকে। তাহলে এগুলাকে তুমি সংক্ষেপে বলতে পারো LN3+, প্রত্যেকটাকে একসাথে জেনারেলি তুমি বলতে পারো LN3+। ওই যে আমি দেখো এক জায়গায় ইউজ করেছি এখানে LN3+। তাহলে আমরা কি বলতে পারি, ল্যান্থানাইড সিরিজে যে 15টা মৌল আছে, এই 15টা মৌলের যদি আমরা ত্রিযোজী আয়ন হিসাব করি, এই আয়নগুলো হলো বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে আকার কমতে থাকে, ঠিক আছে। এই যে আকার কমছে বাম থেকে ডানে, এরা যদিও এক জায়গায় কিন্তু থাকে পর্যায় সারণীতে, তাই না, আমরা জানি যে একটা জায়গায় হলো এই 15টা মৌল। হ্যাঁ, ল্যান্থানাইড সিরিজের যে 15টা মৌল, অ্যাক্টিনাইড সিরিজের যে 15টা মৌল। হ্যাঁ, ওকে। তাহলে এখন যদি তুমি বাম থেকে ডানে যাও, আমি যে টেবিল দেখিয়েছি, তুমি যদি ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত যাও, তাহলে তুমি দেখতে পাবা যে এদের আকার কমতে থাকে। কার? ত্রিযোজী আয়নের, ত্রিযোজী আয়নের, ঠিক আছে। La3+, Ce3+, Pr3+, Lu3+, এরকম করে করে এদের আকার আস্তে আস্তে কমছে। ওই যে দেখো আমি মানগুলো দিয়ে দিয়েছি, মান কিন্তু মুখস্থ করার দরকার নাই, তুমি একটা লম্বা টান দিয়ে লিখে দিবা, এই যে বাম থেকে ডানে এরকম একটা লম্বা টান দিয়ে লিখে দিবা আকার কমছে, আকার কমছে। হ্যাঁ, তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি এরকম একটা লিখে দিবা আকার কমছে। এই যে আমি টান দিলাম বাম থেকে ডানে, এক টানে বলে দিব যে আকার কমছে, ঠিক আছে। এই যে এরকম একটা বাম থেকে ডান দিয়ে একটা টান দিয়ে দিবা, দিয়ে টেবিলের নিচে লিখে দিবা আকার কমছে। ওই যে দেখো আমি টান দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম একটা লিখে দিবা আকার কমছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ 103, 102, 99, 98.3, 97, তারপরে হলো 91.2, আস্তে আস্তে গিয়ে 86.1-এ গিয়ে থামলো। তাহলে আমরা কি দেখলাম, ল্যান্থানাইড সিরিজে যে 15টা মৌল আছে তাদের ত্রিযোজী আয়নের আয়নিক ব্যাসার্ধ বাম থেকে ডানে কমছে। এই ঘটনাটাকে বলা হয় ল্যান্থানাইড কন্ট্রাকশন, ঠিক আছে। এখন কোশ্চেন হলো এই কমার পিছনে কারণ কি? খেয়াল করো, আমি এদের ইলেকট্রন বিন্যাস লিখেছি, এই যে দ্বিতীয় প্যারাতে দ্বিতীয় সারিতে আমি ইলেকট্রন বিন্যাস লিখেছি, ঠিক আছে। ওদের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রোটন বাড়ার সাথে সাথে ইলেকট্রনটা যে বাড়ে, সেই ইলেকট্রনটা হলো 4f অরবিটালে প্রবেশ করে। কোন অরবিটালে? 4f অরবিটালে। এবং তাদের যদি আয়নের ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, তৃতীয় সারিতে আমি আবার আয়নের ইলেকট্রন বিন্যাস দিয়েছি। ল্যান্থানাইডে দেখো 4f-এ কোনো ইলেকট্রন নাই, আর লুটেশিয়ামে দেখো 4f-এ 14টা ইলেকট্রন আছে। আস্তে আস্তে কিন্তু বাড়ছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত পৌঁছেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলো ত্রিযোজী আয়নের ইলেকট্রন বিন্যাস লিখলে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রনটা হলো 4f অরবিটালে প্রবেশ করে। কোন অরবিটালে?
4f অরবিটালে প্রবেশ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন 4f অরবিটাল কিন্তু অনেক ডিফিউজড, অনেক বড়, অনেক বিস্তৃত। ঠিক আছে, এই 4f অরবিটালে যখন এই 1 থেকে শুরু করে 14টা ইলেকট্রন যায়, ওরা অনেক দূরে দূরে অবস্থান করে, ওরা নিউক্লিয়াসকে কাভার করতে পারে না, শিল্ডেড করতে পারে না। ঠিক আছে, তাহলে ওরা যদি শিল্ডেড করতে না পারে, তাহলে খেয়াল করো তো এদের আয়নে ইলেকট্রন বিন্যাস কিন্তু 6s পর্যন্ত পৌঁছে গেছে। ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা 6s অরবিটালে থাকে। ঠিক আছে, তাহলে এই সকল মৌলের ক্ষেত্রে 4f অরবিটালে ইলেকট্রন ঢুকলে সেটা নিউক্লিয়াসকে খুব একটা শিল্ডেড বা কাভার করতে পারে না। কাভার করতে না পারলে নিউক্লিয়াস কিন্তু সর্বশেষ স্তরের ইলেকট্রনটাকে অনেক বেশি টেনে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? আবার বলছি, আমরা যদি ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত বাম থেকে ডানে অগ্রসর হই, প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়ে। এই যে ইলেকট্রন যে বাড়ছে, এই ইলেকট্রনগুলো হলো 4f অরবিটালে প্রবেশ করে। 4f অরবিটালটা হলো অনেক ডিফিউজড, অনেক পরিব্যাপ্ত। ঠিক আছে, অনেক বিস্তৃত। এই যে আমি পরের স্লাইডে এগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, এই কথাগুলো আমি যা বলছি এখানে পাবা। অনেক ডিফিউজড, অনেক বিস্তৃত। এই বিস্তৃত হওয়ার ফলে এই ইলেকট্রনগুলো দ্বারা নিউক্লিয়াস খুব একটা কাভার অবস্থায় থাকে না, একটা এক্সপোজ অবস্থায় থাকে, বেয়ার অবস্থায় থাকে, ওপেন অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে। এখন ইলেকট্রন যদি মুক্ত হয়, তাহলে সে সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলোকে নিজের দিকে খুব সহজে টেনে নিয়ে আসতে পারবে। ইলেকট্রন যদি সর্বশেষ স্তরের ইলেকট্রনকে টেনে নিয়ে আসে, তখন এর আকার ছোট হয়ে যাবে। এই জন্য আকার আস্তে আস্তে হ্রাস পায়, বা আয়নিক ব্যাসার্ধটা আস্তে আস্তে কি পায়? হ্রাস পায়। ক্লিয়ার? ওকে, আর একটা টপিক আছে, এটা বললে আমাদের শেষ, আমাদের চ্যাপ্টার শেষ। আমি 1 মিনিট শুনবো তোমাদের কোশ্চেন। এটা হলো, এই যে এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে আসে, একই যৌগে একাধিক ধরনের বন্ধনের উপস্থিতি ব্যাখ্যা করো। একটাই যৌগ বাট একাধিক ধরনের কি বলা হয়? বন্ধন আছে। ধরো একটাই বাসা, ধরো তুমি হলো লন্ডনে একটা বাড়ি কিনলাম, মোটামুটি 500-600 কোটি টাকা লাগবে বাংলাদেশি টাকা। হ্যাঁ, তাহলে এই 500-600 কোটি টাকা একজনের পক্ষে যোগান দেওয়া অসম্ভব। দেখা গেল তুমি কিছু কন্ট্রিবিউট করলা, তোমার ওয়াইফ কিছু কন্ট্রিবিউট করলো, ভবিষ্যতের কথা বলছি, তোমার বাবা কিছু কন্ট্রিবিউট করলো, তোমার ফাদার ইন লস কিছু কন্ট্রিবিউট করলো। এইভাবে দেখো একটা বাড়ি, অনেকের অবদান। ঠিক আমাদের এখানেও একটা যৌগতে একাধিক ধরনের বন্ধন আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, K4FeCN6, কপার সালফেট, 5 অণু পানি, এগুলাতে হলো আমরা জানি একাধিক ধরনের বন্ধনের উপস্থিতি আছে। ঠিক আছে, এখন তুমি এই বিষয়টা লিখবা কি করে? আমি একটা স্যাম্পল লিখে দেখিয়ে দিয়েছি। এই যে এইভাবে লিখবা, খেয়াল করো। হ্যাঁ, যে এই যে একটা স্যাম্পল লিখিয়ে দিয়েছি, তোমরা এটা জানো কি কি ধরনের বন্ধন আছে, কিন্তু লিখবা কি করে? তুমি প্রথমেই লিখে ফেলবা, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে 3 ধরনের বন্ধন রয়েছে, তুমি বলে দিলা, বা 3 প্রকারের বন্ধন রয়েছে, তুমি লিখে দিলা কি কি বন্ধন? আয়নিক বন্ধন, অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। আমরা জানি আয়ন আয়নের বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে বলে দিলা অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন। ঠিক আছে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, আমরা এগুলো শিখেছি। সমযোজী বন্ধন NH4, যেটা যে তুমি দেখো থার্ড ব্র্যাকেটে তাকাও, আমি থার্ড ব্র্যাকেটের নিচেটা দেখিয়ে দিয়েছি, ব্লু কালারের যে বন্ধনগুলো আছে NH, নাইট্রোজেন হাইড্রোজেন, যে 3টা বন্ধন, এগুলো হলো সমযোজী বন্ধন। তোমরা জানো এটা। ঠিক আছে, আমি শিখিয়েছি, আজকে জাস্ট আরেকটা নতুন করে শিখালাম। সন্নিবেশ সমযোজী বন্ধন, ওই যে মুক্ত জোড় ইলেকট্রন, নাইট্রোজেনের মুক্ত জোড় আর হলো H+, এটা কিন্তু H+ হবে, যদি প্লাসটা আমি উপরে নিয়ে গেছি এই জন্য এখানে দেই নাই। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে ওই যে ল্যাঙ্গুয়েজে দিয়েছি দেখো, নাইট্রোজেনের মুক্ত জোড় এবং H+ এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন। ওই যে ব্র্যাকেটের উপরে যে প্লাসটা নিয়ে গেছি, এটা কিন্তু এই হাইড্রোজেনের উপর ছিল, তোমাকে ব্র্যাকেটের বাইরে দিলে এটা বুঝতে হবে যে কোথায় ছিল। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম নাইট্রোজেনের মুক্ত জোড় এবং হাইড্রোজেনের H+ এর সঙ্গে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই 3 প্রকারের বন্ধন আছে আমাদের এখানে। ঠিক আছে, ওকে। কপার K4FeCN6 এর মধ্যে সেম, এটা পারবা। আর এটা হলো তোমার এই যে কপার সালফেট, 5 অণু পানি। এখানেও দেখো কপার আয়ন আর সালফেট আয়ন, এই যে কপার সালফেট, 5 অণু পানি, কপার আয়ন সালফেট আয়নের মধ্যে আয়নিক বন্ধন। এই যে এটার মধ্যে যে পানি আছে, 5 অণু পানি, এগুলোর মধ্যে পানির মধ্যে সমযোজী বন্ধন। আবার খেয়াল করো, এই যে পানি এবং হলো কপার 2+ এর সাথে হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার হলো 2 সালফেটের মাঝখানে একটা করে পানি আছে, এটা হলো হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা এখানে কয় প্রকারের বন্ধন পেলাম? আয়নিক, সমযোজী, সন্নিবেশ, হাইড্রোজেন বন্ধন। তাহলে কপার সালফেট, 5 অণু পানির মধ্যে আমরা হলো 4 ক্যাটাগরির বন্ধন পেলাম। আয়নিক, কপার আয়ন, সালফেট আয়ন, ওকে। তারপরে সালফেট, পানি, এগুলোর মধ্যে হলো সমযোজী বন্ধন। তারপরে পানির সাথে একুয়ার সাথে আবার কপার 2+ এর সন্নিবেশ সমযোজী বন্ধন। সালফেটও যে লিগ্যান্ড, সালফেটও লিগ্যান্ডের সাথে কপারের আবার সমযোজী বন্ধন। আর সালফেটগুলোর মাঝখানে আবার পানি আছে, সেটা হলো হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, ওই যে হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা 4 ক্যাটাগরির বন্ধন পেলাম। আমাদের মোটামুটি এখানেই চ্যাপ্টার শেষ। থ্যাংক ইউ অল। আমরা নেক্সট ডেতে হয়তো বা অন্য চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এখন আমি তোমাদেরকে কমেন্টে যেতে চাই, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে ওটা দিয়ে বলে আমি শেষ করে দেবো, চলে যাব। ঠিক আছে, নেক্সট ডেতে আবার দেখা হবে। হ্যাঁ স্যার, আমি জামালপুর উইজডম সেন্ট্রাল কলেজ থেকে বলছি। ওকে, ফাইন।
আপনার ক্লাস দেখে মনে হচ্ছে যে কেমিস্ট্রি এত সহজ। আসলে কেমিস্ট্রি অনেক সহজ। থ্যাংক ইউ তোমার অ্যাপ্রিসিয়েশনের জন্য। পড়াশোনা করো, যদি কোনো কোশ্চেন থাকে জানিও, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আর কোনো কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ আল্লাহ হাফেজ, সবাই লাঞ্চ করো, রেস্ট করো। স্যার, অ্যাক্টিনাইট সিরিজও কি সমভাবে ত্রিভুজে আয়নের আকার কমে? আসলে ওইটা খুব একটা টেক্সটে এখনো আসে নাই, সো আমি তোমাদেরকে ওটা নিয়ে খুব বেশি কথা বলবো না, ঠিক আছে? আবার তোমাদের লেভেলে ল্যান্থানাইট পর্যন্তই থাকি, আমরা অ্যাক্টিনাইটে না যাই ওখানে। হ্যাঁ, ওকে। মৌল ও পরমাণুর মধ্যে বিশেষ কোনো পার্থক্য আছে কিনা? না, মৌল ও পরমাণুর মধ্যে তেমন কোনো বিশেষ কোনো পার্থক্য নাই, মোরলেস দুইটা সেম একই জিনিস মিন করে। ওকে, তারপরে আর কোনো কোশ্চেন? হ্যাঁ, তোমাদেরকে এই চ্যাপ্টারে যথেষ্ট ম্যাচিউরড বানানোর জন্য আমাদের যে লেকচারগুলো দেওয়া হয়েছে আমি মনে করি যথেষ্ট। এখন তোমরা নিজেরা যদি ভবিষ্যতে যে কোনো কিছু পড়ো, এই কনসেপ্টটুকু কাজে লাগিয়ে আশা করি তোমরা খুব সহজেই এই বন্ধন বিষয়ক যে কোনো কিছু সমাধান করতে পারবা। হ্যাঁ, সো আমার রিকোয়েস্ট, তোমরা বারবার হলো ভিডিওগুলো দেখবা, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। কী বলছে স্যার, কপার সালফেটে কি কপার পাশানোতে পানি কি কোনো বিস্তরণ বল হবে? না, এখানে তো বিস্তরণ বল দরকার নাই। হ্যাঁ, আমরা বিস্তরণ বল আলোচনা করছি না। বিস্তরণ বল আমরা বলেছিলাম হলো তোমার কোনটার মধ্যে, যে অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে, অথবা ধরো যে ওই নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, কপার সালফেট পাশানো তো কোনো নিষ্ক্রিয় না, সো এখানে বিস্তরণ বল অ্যাপ্লিকেবল হবে না। বিস্তরণ বল হবে যে আমাদের যে নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেগন, এগুলোর মধ্যে, অথবা ধরো একদম অপোলার সমযোজী অণু, মিথেন, ঠিক আছে, ওই টাইপের অণুগুলোর মধ্যে। হ্যাঁ, ওই অপোলার সমযোজী অণু, এখানে বিস্তরণ বল না। তারপরে কি বলছো? আচ্ছা, এটা ওই যে ইকুয়েশন তো ওখানে দেখাই আছে, তুমি ওই অনুযায়ী সলভ করবা, কোনো সমস্যা হবে না। আমার মনে হয় তেমন কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, এখানেই রাখলাম। নেক্সট ডেতে আবার দেখা হবে তোমাদের সাথে।